চলে যাচ্ছি বাবু ভাইয়ের ঘটনা। বাবু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই। আসসালামু আলাইকুম অডিয়েন্স। সবাই ভালো আছেন আশা করি। রাসেল ভাই, এই কাহিনীটা শুরু করবো। এটা একটা গ্রামের কাহিনী। শুরু করি রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে বিনয়ের কাহিনী। বিনয় ও ইউনিভার্সিটিতে পড়ে এখন, বাট এই কাহিনীটা যখন তখন সে কলেজে পড়তো আর কি, সে সময়কার কাহিনী। আচ্ছা। তো বিনয় কিছুটা ডানপিটে টাইপের ছিল। বাসায় সবসময় তার নালিশ আসতো বিভিন্ন দুষ্টুমির জন্য। তো এরকম একটা সময় একদিন বাসায় সন্ধ্যার সময় তার বাবার কাছে নালিশ আসে তার সম্পর্কে। সে কিছু দস্যুপনা আর কি, যেটা করে এটার কারণে। এবং বাসায় নালিশ আসাতে তার বাবা খুব রেগে থাকে এবং তাকে খুব বকাঝকা এমনকি মারধরও করে। আচ্ছা। তো বকাঝকাটা তার নিত্যদিনের সঙ্গে ছিল, মারধরটা খুব কমই খেয়েছে। ওই দিনেরটা যখন হয় তখন সে খুব খুব কষ্ট পায় মার খেয়ে। এবং অ্যাকচুয়ালি মানে যেই কারণে তাকে মারা হয়েছে সেটার জন্য আসলে সে খুব একটা লায়াবল ছিল না আর কি, দোষী ছিল না আর কি। তো সে বাসা থেকে বেরিয়ে যায় রাগ করে। এবং তখন আপনার একটা সময় আছে যে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, সে এদিক সেদিক একটু কাটায়, বন্ধুদের সাথে গল্প করে কাটায়, দুঃখের কথা বলে কাটায়, চায়ের দোকানে বসে থাকে। তো তারপরে তার দুঃখ মেটে না যে বাসার থেকে তাকে কেউ ডাকছে না, কন্ট্যাক্টও করছে না। তো এখানে তার মনটা আরো খারাপ হয়। এবং সে একসময় তার মোবাইল ছিল তখন, মোবাইল এখনো আছে, মানে সে সময় মোবাইল কমিউনিকেশনটা আর কি খুব এক্সপেন্সিভ ছিল এবং খুব কম মানুষেরই থাকতো। তো যাই হোক, তো সে মোবাইলটা বন্ধ করে দেয়। মোবাইল বন্ধ করে সে আপনার হেঁটে হেঁটে চলে যেতে থাকে, মানে নদীর পাড় আছে, ওখানে একটা নদী আছে, নদীর কাছে চলে যায়, যে ওখানে বসে থাকে। তো তখন রাত মনে করেন 10টা-11টা এরকম বাজছে। এরকম সময় সে নদীর পাড়ে বসে আছে। তো একটু গ্রামাঞ্চল যেখানে আর কি, যেখানে শহরের আলো এবং সবকিছুর উপস্থিতি কম, সেখানে রাত 10টা-11টা বেশ গভীর রাত। তো রাত বাড়ছে, ছোটখাটো মশার কামড় খাচ্ছে এবং আপনার আশেপাশের প্রকৃতির যে শব্দ সেগুলো পাচ্ছে। তা একবার মনে হলো যে বাসায় চলে যাই, মানে কষ্ট করে বসে থাকার কি আছে। তো তারপর আবার মনের মধ্যে একটা ক্ষোভ তার দানা বাঁধে যে কেন এরকম হবে, কেউ যোগাযোগ করছে না। নানা রকম মানসিক কষ্টে সে বসেই থাকে, ডিসিশন নেয় যে সে যাবে না বাসায়। তো বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর আরেকটু রাত হয়। প্রিয় লিসেনার, নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে। আপনারা এই এপিসোডের মধ্যে শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো শুনতে পাবেন। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তখন সে আপনার ওখান থেকে হেঁটে একটু সামনের দিকে যায়, যে দেখে যে একটা গাছের মতো গুড়ি আছে। ওই গাছের গুড়িতে সে আপনার হেলান দিয়ে বসে চিন্তা করে যে আমি এখানে বসেই রাতটা পার করে দিই। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এর মধ্যে তার একটা তন্দ্রা লাগ ভাব হয়, ঘুমিয়ে পড়ে প্রায়। তো এই অবস্থায় হঠাৎ সে ফিল করে যে তার সামনে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাকে ডাকছে। তো ওর নাম ধরে ডাকে না, মানে লাইক এই এই এভাবে ডাকছে আর কি। তো হঠাৎ করে চোখ মেলে তাকায় দেখে যে একজন মানুষ দাঁড়ায় আছে। তো মানুষটাকে সে পুরোপুরি বুঝতে পারে না, যেটা মানে মানুষের যে আপনার যে মানে চেহারা সুরত এগুলা খুব একটা ঠিক মতো ভিজিবল হচ্ছে না। একটা অবয়ব অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে, বোঝা যাচ্ছে একটা মানুষ, কারণ কোনো আলো নেই আশেপাশে আদার দেন লাইক আকাশের যে হালকা আলো, আপনার ওই প্রকৃতির যে ছোটখাটো আলো থাকে, লাইক হয়তো দূরে জোনাকি তুলছে এরকম কিছু আলোতে, চাঁদের হালকা আলোতে সে মানে দেখছে মানুষটাকে, অবয়ব আছে। বলছে যে এখানে কি করেন? তো বলতেছে যে এখানে কি করি মানে আপনি কে? তো বলতেছে যে আমি এখানেই লোক, আপনি এখানে কি করতেছেন? এটা আমার এলাকা, এখানে বসে আছেন কি ব্যাপার রাতের বেলা? তো বলতেছে যে আমি এখানে আসি, তো আপনার সমস্যাটা কি? আমি আমার বাসার থেকে আসছি। বাসা কোথায়? বলছে এই তো বেশ খানিক দূরেই আছে। তো বলে কি মন খারাপ? তো বলতেছে যে হ্যাঁ, আমার মনটা একটু খারাপ আছে। তাহলে চলেন, আসেন সামনে যাই, আপনার মন ভালো করি, গল্প করবো। তো বলে চলেন। তো ওই লোকটা ওকে ডেকে নিয়ে যেতে থাকে সামনে। তো ওই লোকটার পিছু পিছু যায় নদীর পাড় দিয়ে, মানে একটা আপনার মানে ভেজা রাস্তা আর কি, খুব একটা শুকনো না। আচ্ছা। ওখান থেকে হেঁটে হেঁটে সে যায়। তো লোকটা ওর সাথে কথা বলতেছে মন খারাপ কেন হয়েছে আপনার? বলে যে এরকম বাসায়
আমাকে বকা দিছে, এই সেই হ্যান ত্যান, ভাই অনেক ব্যাপার স্যাপার, এই কারণে মন খারাপ হয়েছে, এটা তো স্বাভাবিক না। তো ওকে লোকটা বলতেছে যে ছোটখাটো ব্যাপারে মন খারাপ করলে কেমনে হবে ভাই, এখানে তো মানুষের তো কত দুঃখ থাকে, কত কষ্ট থাকে, আমিও তো অনেক কষ্ট নিয়ে বাস করি, আপনার মতো তো মন খারাপ করি না। তো বলতেছে যে আপনার হয়তো মন শক্ত, আপনি আমার থেকে অনেক স্ট্রং মনের মানুষ, আপনার এর জন্য মন খারাপ হয় না, তা আমার মনটা নরম, বা আমি এগুলো সহ্য করতে পারি না। তো লোকটা তাকে বলতেছে যে আমার মন কেন খারাপ শুনবেন, বলেন আপনার মন কেন খারাপ। তো বলতেছে আমার মন খারাপ হচ্ছে যে আমার একটা পরিবার ছিল, সেই পরিবারটাকে এখানকার একজন প্রভাবশালী লোক ছিল, সে ব্রিটিশদের সাথে মিলেমিশে আমার পরিবারকে তুলে নিয়ে যায়, আমার পরিবারের সাথে অনেক আজে বাজে বিহেভ করে, অত্যাচার নিষ্ঠুরতা করে, এবং এই নিষ্ঠুরতার জন্য তাদের মৃত্যু হয়। তো বলতেছে এখানকার প্রভাবশালী লোক এই কিভাবে সম্ভব, এটা তো আপনার অনেকদিন আগের ঘটনা, এখনকার দিনে এই ধরনের কিছু ঘটে না। তো বলতেছে আপনাকে কে বলছে যে এখানে এত কিছু ঘটে না, এখানে এটা অনেক পুরানো ঘটনাই বলছি আপনাকে আমি, মানে রিসেন্ট টাইমের ঘটনা বলছি না। আপনি পুরান ঘটনা বলতেছেন, আপনি তো দেখতে মনে হচ্ছে ইয়াং মানুষ। না, আমি ইয়াং মানুষ। তখন বলতেছে শুনেন, আপনি আরো শুনেন, তারপর কি, আমার পরিবারের সাথে এরকম করে, এবং এক সময় আমি এটার প্রতিবাদ করায় আমাকে ধরে নিয়ে আসে, এনে ওই যে এখানে যে আপনার গাছটার গড়ায় বসেছিলেন ওখানে আমাকে বেদম পিটায় বেঁধে রাখে, এবং আমি পরদিন এখান থেকে বেরিয়ে যাই, যে এই জিনিসগুলো নালিশ করি, আরো মানুষের কাছে, এবং আমাকে একসময় ধরে এনে এই গাছের গোড়ায় নিয়ে আসে, এসে রাতের বেলা আমাকে ডিক্যাপিটেট, মানে আমার গলা কেটে ফেলে। এটা ও থতমত হয়ে যায় যে মানে গলা কেটে ফেলে, মানে আপনার গলা কেটে ফেলে, আপনি বলেন আপনি সুস্থ মানুষ দাঁড়ায় আছে, বলে আমি যে আছি এটা আপনাকে কে বলছে, আমি কি আছি আপনার মনে হয়, আমি কিন্তু আমার একটা অংশ আছে, আপনি কিন্তু আমাকে দেখতেছেন যেটা, যে আমি কিন্তু সেই মানুষটা না, আপনি বাসায় চলে যান। ও একটু থতমত ভয় পায়, বেশ ভয় তার মধ্যে স্বাভাবিক, দানা বেঁধে ওঠে, কিন্তু তারপরও মনে করে একটা জলজন্ত মানুষ দাঁড়ায় এগুলো বলতেছে, যদিও মানুষটাকে সে দেখতে পাচ্ছে না, পুরো মানে একটা অবয়বের মতো বোঝা যাচ্ছে যে একটা মানুষ দাঁড়া আছে, চেহারাটা দেখা যাচ্ছে না। তো বলে ভাই আপনি ফাইজলামি করতেছেন, আমার এসব ফাইজলামি শোনার সময় নেই, থাকেন। বলে আপনি বাসায় চলে যান, আপনার বাপ মা অনেক চিন্তা করতেছে আপনাকে নিয়ে, তারা কিন্তু আপনার মা জেগে আছে, বসে আছে আপনার জন্য, আপনি যান। তো ঘুরে হাঁটা দেয়, আচ্ছা হাঁটতে থাকে, আর মনে মনে চিন্তা করে যে কি একটা ফাজিল লোক কি সব বললো, ও পিছনে তাকায় দেখে লোকটা নাই। আচ্ছা, তো ও যখন হেঁটে যাচ্ছে যেতে যেতে মোটামুটি আরো শিওর হয়ে যায়, তো বেশ দূরে এসে পড়ছে। তো এই সময় ওর ইচ্ছা হয় যে তার কাছে আপনার সিগারেট ছিল, সিগারেট খাবে আর কি। তো পকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাই জ্বালায়, তো হঠাৎ করে বেশ আলোকিত হয়ে যায় জায়গাটা, একটা ম্যাচের কাঠিতেই বেশ বাতাস, চমৎকার তো ব্যাপারটা, বেশ আলোকিত হয়। তো করে কি, মানে একটা জিনিস খটকা লাগে ওর কাছে যখন আলোটা চলে, তখন সে তাকায় দেখে, আবার জ্বালায়, তাকায় দেখে যে ওর যে মানে হেঁটে যে আসছে, ওর পায়ে যে একটা স্যান্ডেলের মতো ছিল সেটা ছাপ আছে, তার সাথে আরেকটা পায়ের ছাপ আছে, তো সেই পায়ের ছাপটা পুরো উল্টা, মানে আচ্ছা সোজা না, মানে একই পেসে গেছে ওইদিকে, কিন্তু পায়ের ছাপটা উল্টো গেছে, উল্টো দিকে কেউ হেঁটে গেছে, উল্টো দিকে কেউ হেঁটে গেছে। এটা দেখে ওর প্রচন্ড মানে কার শিরশির করে উঠে, ভয় লাগে, কারণ ওর যেতে হবে কিন্তু ওই গাছের পাশ দিয়েই, এবং সে তখন মানে খুব করে দোয়া পড়তে পড়তে হেঁটে যেতে থাকে, মানে ওর ধর্ম অনুযায়ী যে দোয়া আছে পড়তে পড়তে হেঁটে যেতে থাকে, হেঁটে যেতে গাছের পাশে যখন আসে তো ছেদ করে ওঠে বুকটা, মনে করে যে এখানেই তো ঘটনাটা ঘটছে বা এই ধরনের কিছু বলছে। তো যখন আরো সামনে চলে যায়, পিছন থেকে ও ডাক শুনে, লোকটা বলে আপনি বাসায় বাড়ি চলে যান, কোনো চিন্তা নেই। হেঁটে হেঁটে ও চলে আসে, বাসায় এসে ঠিকই দেখে যে ওর মা ওই আপনার বাসার ইসের মধ্যে বাতি জেলে বসে আছে ওর জন্য। আচ্ছা, তো যে ঢুকে ঢুকে বলে যে আমি একটু কই গেছিলি, মা তো খুব টেনশন এসে, তোমার বাবা রাগ করলে যেতে হয় না সে। তো মাকে সে এক সময় মানে খেতে বসে সে খুলে বলে যেরকম এরকম দেখছে। তার মা বলে যে এটা তো অনেকেই জানে, যারা পুরান তোর বাবাকে বললো জানে যে এখানে এরকম মেরে ফেলছিল, একটা লোকের কাহিনী বলে যে ওইখানে মেরে ফেলছিল, এখানে এরকম হয়। এবং ওই যে কুঠি ছিল, যে একটা ব্রিটিশদের কুঠি ছিল, সেই কুঠির ওখানেও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে, ওই জায়গাতে কেন গেছিস রাত্রেবেলা, অনেক ওকে বকাঝোকা করে। এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনা, এবং আশা করছি পুরোটা সময় আমার সঙ্গেই থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসলে রাসেল ভাই অনেকদিন ধরে আসবো করে আসতেই পারছিলাম না, সময় মিলাতে পারছিলাম না। তো ধন্যবাদ সবাইকে রাত জেগে আমাদের ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবার জন্য।
আজ যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, তাকে আমি আসলে চিনেছি আসলে কয়েকদিন আগে। আমার এক বন্ধু তাকে রেফার করে আমার কাছে নিয়ে এসছে। তো যার ঘটনা বলবো সে আবার বাংলাদেশের বাইরে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়াতে পছন্দ করে। আর এই মনে করেন ফ্রেন্ড পেলো, কয়েকজন মিলে প্ল্যান করে ফেললো ঢাকার বাইরে যে টেন্ট করে থাকবে বা মানে সারাক্ষণ ঘুরতে ফিরতে পছন্দ করে। তার পাশে ছবিও দেখলাম কিছু। হ্যাঁ, আমি আপনাকে দেখালাম যে। আর তার পাশে আরেকটা জিনিস করতে ভালোবাসে, সেটা হচ্ছে যে রাসেল ভাই যে নর্মালি তাবলিগ করে, তো লোকজনদেরকে ইসলামের দাওয়াত দেন আর কি। তো তার সাথেই ঘটনা। তো মেইনলি আপনার রাসেল ভাই উনি আমাকে বললেন যে ঘটনাটা আসলে ঘটনা বলবো না ঠিক, উনি উৎপত্তি ঘটে হচ্ছে এই বছরের আপনার জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আসলে সে একটা দাওয়াত রিকল করে আর কি। সে যখন তাবলিগের জামাতে গিয়েছিল ময়মনসিংহে যেখানে একটা ছেলে খিদমতে ছিল, সে তাকে একবার ইনভাইট করেছিল যে তুমি আমার সাথে আমাদের এখানে আসো, তুমি যেহেতু টেন্ট করো, মানে হিস্ট্রি নিয়েছে, মসজিদে ছিল, গল্প যখন করেছে, কথাবার্তা যখন বলেছে, তখন জানতো যে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, বলে তুমি একদিন ময়মনসিংহে আসো আমাদের এখানে। তো উনি জানুয়ারি মাসে যায় এবং যাওয়ার পর ওই এলাকাতে যাওয়ার পরে সেই ছেলের সাথে দেখা করে এবং জঙ্গল টাইপের একটা জায়গায় টেন্ট করে আর কি, তার ফ্রেন্ডরা মিলে যখন যায়। যাবার পর তো রাসেল ভাই তার ফ্রেন্ড কয়েকজন মিলে বেরিয়ে গিয়েছিল, আর একজন বাজারে গিয়েছিল। তো সে প্ল্যান করে যে ঘুরে বেড়ায়, আর ছবি তুলতে পছন্দ করে, নেচারের ছবি তুলতে পছন্দ করে। তো আসরের ওয়াক্তে বের হয়, তো বের হয়ে সময় অতিবাহিত হতে হতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। আচ্ছা, তো মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে তো বোঝা যায় মসজিদ কোথায়, যে ছেলেটাকে বোঝে, সে ছেলেটা আবার তার সাথে ছিল, জিজ্ঞেস করে যে মসজিদ কোথায়। তো ছেলেটা বলে যে চলেন, সামনে মসজিদ আছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন আজান দিবে, আগাতে থাকি। তো এর মধ্যে যেতে যেতে আজান ভেসে আসে কানের মধ্যে। কিছু কিছু আজান মসজিদের মাইকের, আবার কিছু কিছু আজানের শব্দ পাওয়া যায় যে খালি মুখের আজান। আচ্ছা, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হাতের ডান দিকে একটা ঘরের দিকে স্বাক্ষরের চোখ পড়ে আর কি। স্বাক্ষর বলছে আমার বয়সে প্রায় সমানই। তো চোখ পড়ার পরে দেখে যে ওই ঘরটা তালা দেওয়া ইন উইথ সেন্স সে সামনে যায়, তো মনে হচ্ছিল যে দূর থেকে একটা মসজিদের মতোই। তো কাছে যাওয়ার পর, কারণ উনি ডিটেক্ট করে হচ্ছে যে ওই ঘরটার পাশ সামনে একদম ফ্রন্টে একটা নামাজের সময়সূচি টাইপের একটা জিনিস বাইরে ঝোলানো। তো সে কাছে যায়, কাছে যাওয়ার পরে দেখতে পায় যে নামাজের সময়সূচিগুলোর যে মানে লেখাগুলো সব আরবিক লেখা, আরবিতে লেখা। ইভেন উপরে নর্মালি অনেক মসজিদে দেখা যায় নামাজের সময়সূচি লেখা আছে, কিন্তু জিনিসগুলো হরফগুলো আরবিতে, কিন্তু এখানে সবকিছুই আরবিতে। আচ্ছা, তো উনি একটু অবাক হয়ে যায় যে আসলে কি, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবে, মানুষজনও দেখছি না মসজিদে, এটা তো মসজিদই মনে হচ্ছে, কারণ এখানে ওয়াক্তের সময়সূচি আছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাসেল ভাই, এই ওয়াক্ত গুলার যে সময়গুলো এরকম যে জোহরের ওয়াক্ত 4টার দিকে দেওয়া, আসর মানে মনে হচ্ছে শুরুর দিকে প্রথমটা জোহরের ওয়াক্ত, মনে হচ্ছে প্রথমটা জোহরের ওয়াক্ত 4টার দিকে, পরেরটা 6টার দিকে, এরকম করে নর্মাল টাইম থেকে 2-3 ঘন্টা আগানো, আবার 1-2 ঘন্টা পেছানো। আচ্ছা, খুব অবাক হয়ে যায়। আর মোস্টলি অবাক হয়ে হচ্ছে যে এটা মসজিদ, এখানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মানুষজন থাকবে অথবা কেউ আসবে নামাজ পড়বার জন্য, কিন্তু বাইরে দিয়ে তালা দেওয়া। ওই ছেলেটাকে ডাকে, ওই ছেলেটা অনেকটা আগে এগিয়ে যায় আর কি। ও খেয়াল করে না, কারণ এই মসজিদের এই রুমটার মানে ঘরটার কাছে চলে যাওয়ার কারণে। তো ছেলেটাকে ডাকে, বলে যে এইখানে এটা তো মসজিদ, এখানেই পড়ে ফেলে, আবার সামনে যাবো কেন? তো ছেলেটা বলে না ভাই, আমরা সামনের মসজিদে পড়ি। বলে যে এখানেই পড়ি, এখানে তো পড়াই যাবে, এই মসজিদে তো পড়াই যাবে, আবার সামনে যাবো কেন কষ্ট করে, এত দূর হাঁটছে, এখন আবার হাঁটবো। আচ্ছা, বলে না ভাইয়া, এখানেই পড়ি, এখানেই আরাম করে পড়ে ফেলতে পারবো। বলে না আপনি সামনে একটা ভালো মসজিদ আছে ভাই, এখানে তো মানুষ কম হয়, জামাতে যত বেশি মানুষ হয় তত বেশি সব। তো সে ওই ছেলেটার সাথে হাঁটা ধরে এবং মসজিদে গিয়ে নামাজ পড়ে মানে ওই হেরে যায় আর কি ছেলেটার কাছে। পরে ছেলেটা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি তো আমাকে এই জায়গাতে নিয়ে আসলেন, তো আপনি এত ইতস্তত বোধ করছিলেন কেন আমাকে কথাগুলো বলার সময়, এতটা মানে আপনার ভয় লাগছিল কেন যেখানে পড়া যাবে না বা কিছু, এটা তো মসজিদই। তো তখন ছেলেটা বললো যে আসলে ভাইয়া, এইখানে আসলে একটা ঘটনা আছে, ঘটনাটা আপনাকে কিভাবে শেয়ার করি। এই ঘটনার কারণেই অনেকে এই মসজিদে নামাজ পড়ে না। তো নামাজ কেন পড়ে না সেটার জন্য আমার একটা ঘটনা আপনাকে বলতে হবে। যে ছেলেটা তার সাথে ছিল সেই ছেলেটার ঘটনা বলছি রাসেল ভাই। এখন
সেই ছেলেটার ঘটনার দিন, ডিরেক্ট ঘটনার দিন যাই। সেদিন একটা বন্ধুর বাসায় দাওয়াত ছিল, তো 2010-এর ঘটনা। তো বন্ধুর বাসায় দাওয়াত মানে শেষ করবার পর বাসায় রওনা দেয়। বাসায় যখন কাছাকাছি চলে আসে, মনে করেন রাসেল ভাই আপনার ঘর বাসার 10 থেকে 20 স্টেপ সামনে আপনার বাড়ি, ওই ডিস্টেন্সে যাওয়ার পর দেখে তার বাসার সামনে মস্ত বড় একটা মসজিদ, বিশাল বড় গম্বুজ, মসজিদের উপরে বিশাল বড় গম্বুজ, এত বড় মসজিদ। তো বারবার চিন্তা করতে থাকে আমি কি ঠিক জায়গায় আসলাম? আর এরকম হওয়ার কথা না, আমি তো আমার বাড়ি চিনি, পাশে যে নারকেল গাছ আছে দুটা একদম হুবহু এটা তোর বাড়ির জায়গায়, তো এই মসজিদ আসলো কিভাবে? ওর কাছে সব abnormal লাগতে থাকে। আর এই রাসেল ভাই আপনাকে বলেছিলাম যে ছেলেটা তাবলিগ করতো, ওই এলাকাতে অনেক গারো মানুষদের ওনারা মুসলমান করেছে। ওনাদের যে রেসটা আছে, মানে ওরা যে তাবলিগ করে করে অনেক আগের থেকেই যেত মসজিদ ওই জায়গায়, তো অনেক মানুষ ওরা মুসলমান হয়েছে আর কি। তো এই ছেলেটার, যে ছেলেটার কথা বলছি, সেই ছেলেটা পুরা ফুল ফ্যামিলি মুসলমান অনেক আগের থেকে। তো বাসার সামনে মসজিদ দেখে ওই ছেলেটা খুব অবাক হয়ে যায়, এত বড় গম্বুজ, আজান ভেসে আসছে রাসেল ভাই, রাত তখন 12টা বাজে। এই আজানের সাউন্ড একদম অস্পষ্ট, আজান আপনি প্রপারলি শুনবেন না, এরকম আজান। আচ্ছা, বলে আমি খুব অবাক হয়ে যে আজানের সাউন্ডটা স্পষ্ট না। তো আমি ভাবলাম যে আমি তো অত বেশি সূরা পারি না, আমি সূরা ইখলাস পড়া শুরু করি। তো সূরা ইখলাস পড়বার সাথে সাথে মসজিদ থেকে একটা মৌলভী বেরিয়ে আসে। আচ্ছা, অনেক লম্বা একজন মৌলভী, অনেক বড় দাড়ি, কোমর ছাড়িয়ে যায় এরকম লম্বা একজন দাড়িওয়ালা একটা মৌলভী এসে বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। তো আমি খুব অবাক হয়ে যাই। আমি বললাম, চাচা ফজরের ওয়াক্ত কিভাবে হয়, এখন তো 12টা বাজে। বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। এরপরে সে আর কোনো কথা বলে না, সে মসজিদের ভিতরে ঢুকে যায়। আর যাওয়ার কথা বলে যে ডান দিকে অজুখানা আছে, অজু করে নাও। তো সে অজুখানায় যায় এবং অজুখানায় বসতেই, এত সুন্দর অজুখানা, এত সুন্দর সিস্টেম, বসতেই পানি অটোমেটিক কল থেকে পড়া শুরু করে। আমি অজু করি এবং আমার কাছে মনে হচ্ছে যে, সে বলছিল যে আমার কাছে মনে হচ্ছে যে নামাজই পড়বো। এটা একদমই নর্মাল কোনো ঘটনা না, এটা পুরাটাই অবনর্মাল ঘটনা। নামাজ যেহেতু পড়বো, আল্লাহকেই ডাকবো, আল্লাহ তো আমার সাথে আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সে তো নিজেও তাবলিগ করে, ছেলেটার কথা বলছি। তো সে মসজিদে ঢোকে। মসজিদে ঢোকার পর নর্মালি আমরা মসজিদে যারা যাই, মসজিদে ঢোকার পর দেখি যে অনেকে সুন্নত পড়ছে বা অনেকে বসে আছে। তো উনি ঢোকার পরে, মসজিদে ঢোকার পর দেখে যে আসলেই তো অনেকে বসে আছে, অনেকে সুন্নত পড়ছে। এত লম্বা মসজিদ, এত বড় বাড়ি তো আমাদের, ওদের বাসাটা না, এত বড় জায়গা না। তো সে বলে জায়গাতে হাইয়েস্ট 2 কাঠা 2.5 কাঠা জায়গা হবে, কিন্তু এত বড় মসজিদ, এটাতে এক প্রান্ত থেকে এক প্রান্ত দেখা যাচ্ছে না। তো সে কি করে একটা জায়গায় দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে নামাজের পরে বলে কি, এত বড় মসজিদে পুরো ভর্তি মানুষ, আমি নামাজ পড়ি। এবং সে বলে যে আমি সর্বশেষ কাতারে নামাজ পড়ি। ফরজ নামাজ শেষ করে সে বের হয় এবং সে নামাজ পড়ার সময় আল্লাহ করতে করতেই নামাজ পড়ে। আমি কোথায় ঢুকলাম, নামাজ পড়তে হচ্ছে কিছু বুঝতে, বাইরে কি দুনিয়া আর আমি ভিতরে কি অবস্থায় আছি। তো সে খুব অবাক হয়ে যায়, বলে যে ওর হার্টবিট মনে হয়, ওর বলে যে আমার হার্টবিট বেড়ে অনেকটুকু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে আমি মানে পড়ে যাবো, এরকম অবস্থা। তো সে নামাজ শেষ করে এবং আস্তে করে হাতে অল্প করে আস্তে আস্তে হেঁটে 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 পিছনে বেরিয়ে এক দৌড় দিয়ে বেরিয়ে যায়। মসজিদ থেকে বেরিয়ে মসজিদের দিকে তাকিয়ে দেখে এটা তার বাড়ি। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বেরিয়ে দেখে যে এটা তার বাড়ি। তো তার বাড়ির যে নিচ তালা, মানে নিচ যে তালাটা ছিল, সেখান থেকে জাস্ট মিনিট 10 মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে 1000টা বিড়াল বেরোলো। দর করে বিড়াল বেরোচ্ছে, মানে থামানো যাচ্ছে না, এত বিড়াল বেরোচ্ছে। তো সে এক দৌড়ে সে ফ্রেন্ডের বাসায় চলে যায়, যে ফ্রেন্ডের বাসা থেকে সে এসছে। পরের দিন সকালবেলা বাসায় যায় এবং বলে যে আমি গতকালকে যখন বাসায় আসি, এরকম ভাষাটার মধ্যে আমি দেখি যেটা আমাদের বাড়ি না, আমি কোথায় আসলাম, একটা মসজিদের সামনে আসি। তো তার বাবা জিনিসটা বোঝে না, বলে যে দেখো তোমাকে আমি এই দোয়াটা দিলাম, এই দোয়াটা পড়ো এবং প্রতিদিন এটা আমল করো, আশা করি কোনো সমস্যা হবে না। আসলে এই আমল করার পর থেকে যে সমস্যা হয়েছে তা না, এরকম কোন রাসেল ভাই সমস্যা হয় নাই। কিন্তু পরবর্তীতে ওই এলাকায় লোকজনরা নিজেদের বাড়িতে যাওয়ার পরে নিজেদের ঘরকে মসজিদের মতো দেখেছে। আচ্ছা, এলাকার লোকজন। এবং এটা মানে এখনো কি চলছে এরকম ঘটনা? এখনো চলছে, মানে কি রাসেল ভাই তখন পর্যন্ত চলছিল। তো হঠাৎ করে তারা ডিসিশন এলাকার লোকজন মিলে যে একজন হুজুর নিয়ে এসে সমস্যাটা কি বের সমাধান করবেন। আমি যে টিনের চালের কথাটা বলছিলাম রাসেল ভাই, সেই টিনের চালের জায়গাটা আগে একটা ঘর ছিল,
ইটের ঘর ছিল, সেটা রিমুভ করে এখানে একটা টিনের ঘর করা হয়েছে। এইটার সলিউশন দিয়েছি ইন্ডিয়া থেকে আগত একজন বুজুর্গ মানুষ, যে এসে বলেছে যে এই জায়গায় কিছু জিন আছে যারা নামাজ পড়তে চায়, কিন্তু এই মসজিদটায় জিনেরাই আগে নামাজ পড়তো। এই না মসজিদটা যখন ভাঙা হয় তখন আর রেনোভেট করা হয় না। কিছু আনসলভ মিস্ট্রি আছে ওই জায়গাটাতে। রাসেল ভাই এটা এখনো পর্যন্ত আননোন, এবং ওই আননোন ঘটনাটা স্বাক্ষর আর জানতে পারে নাই। কিন্তু আমি ওকে বলেছি যে তুমি দেখো, জানার চেষ্টা করো আগে কি হয়েছিল, যে এইখানে কেন আগের এই বিল্ডিংটা ভাঙা ছিল, রেনোভেশনটা কেন হয় নাই। তো সেই হুজুর বলেছে যে এইখানে একটা মসজিদ করে দিতে, এবং মসজিদটা করবার পর সে পড়ে দিয়ে চলে যায়। এরপর থেকে এই প্রবলেম গুলো আর ফেস করে না, কিন্তু এই মসজিদটা এখনো পর্যন্ত মানে ওই অবস্থায় বিদ্যমান। থ্যাংক ইউ সো মাচ। আরো একটা সেকেন্ড ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো, তবে তার আগে আমরা চলে যাব এখন ফারনানের কাছে। আর এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমাকে একজন শেয়ার করেছে, ওনার নাম হচ্ছে অরণি, এবং ওনার একজন কাজিন আমাকে ঘটনাটা শেয়ার করে, এবং কাজিনের নাম হচ্ছে মেহরাব। তো ওনাদের দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া নামে একটা জায়গায় তো ঘটনাটা ঘটে, এবং মেহরাব যেটা হয় যে কোন এক ছুটিতে সে তার দেশের বাড়ি মানে নানার বাড়ি সেখানে ঘুরতে যায়, এবং যেটা হয় যে ওনাদের গ্রামে কালীবাড়ি নামে একটা জায়গা আছে, এবং এই কালীবাড়ি যে জায়গাটা সেখান দিয়ে তাদের নানার বাসা খুবই কাছে, এবং ওই কালীবাড়ির ঠিক পাশেই অনেক বড় একটা পুরনো পুকুর আছে, এবং এই পুকুরটা নিয়ে ওই গ্রামের অনেক মানুষ অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে, অনেক ধরনের মিথ আছে সেখানে। তো যারা ওখানকার একদম স্থানীয় তারা সবসময় পুকুরটাতে মানে পুকুরটাকে অ্যাভয়েড করে চলে। আচ্ছা, কিছু খারাপ কিছু দোষের কারণে এটাকে অ্যাভয়েড করে চলে। তো যেটা হলো যে মেয়েরা কোন এক ছুটিতে তার নানার বাড়ি গেল, এবং ওরা যেটা করলো যে ওইখানকার কিছু বন্ধু বান্ধব মিলে এবং সে নিজে মিলে পুকুরে গোসল করলো, এবং পুকুরে এরকম কিছু দুর্নাম থাকার কারণে সবাই যেটা করতো যে ওই পুকুর পাড়ের কাছাকাছি গোসল টোসল করতো আর কি, একদম মিডলেও যেত না এবং দূরে টুরে যেত না আর কি। তো তারাও ঠিক একইভাবে গোসল টোসল করে ওখান থেকে উঠলো, এবং উঠার পরে যেটা হলো যে মেহরাবের বাম হাতে একটা ব্রেসলেট ছিল, গোল্ডের চিকন একটা ব্রেসলেট ছিল, এবং সে ওঠার পরে দেখে যে সেটা নাই। তো সেই জিনিসটা দেখে একটু অবাক হইলো যে আমি এটা হারাই ফেললাম, আসলে মানে আমার উচিত ছিল যে এটা আমি খুলে রেখে তারপর নামাটা উচিত ছিল। আচ্ছা, নর্মাল কমন সেন্স। এবং ওর গলায় একটা চিকুন গোল্ডের চেন ছিল, সেটা ঠিক ছিল, কিন্তু হাতের ব্রেসলেটটা মানে হারায় গেছে এরকম কিছু একটা। তো সেটা বাসায় যে সে তার নানাকে বললো, তার বাবা মাকে বললো যে আমি ব্রেসলেট হারাই ফেলছি। তো তারাও বললো যে তুমি তো কাজটা মানে খুলে তারপর গোসল করতা, এটা তো নর্মাল একটা কথাই। তো তারপরেও সে মানে বিষয়টা একসময় ভুলে গেল তো একদিনের মাথায়। তো ওদের যে বাসাটা ছিল ওই পুকুরটার পাশে ছিল একটা বাঁশঝাড়ের মতো, এবং বাঁশঝাড়ের ঠিক পিছনে ছিল ওদের যে বাসা। তো ওইখানেই মেয়েরা বেশ কয়েকদিন ছুটি কাটানোর জন্য গেল, এবং ওই ওদের যে বাসাটা, বাসার থেকে ঠিক মানে যে রুমটাতে সে ঘুমায় রাত্রে, সেই রুমটা থেকেই মানে পুকুরটা দেখা যায় আর কি, মানে জানলাতে আসলে পুকুরটা দেখা যাবে। তো সে এক রাতে মানে এই ঘটনাটা প্রায় 2-1 দিনের পরে সে রাত্রে ঘুমাচ্ছে, এবং হঠাৎ করে যেটা হয় যে তার রুমের যে বাহিরে যে জায়গাটা, যেটা একটু বনের মতো বাঁশঝাড়ের মতো, ওখান থেকে মনে হচ্ছে যে কেউ একজন ওই রুমটার দিকে মানে পাতায় হাঁটলে যেরকম শব্দ হয় না, ঠিক এরকম একটা সাউন্ডে মনে হচ্ছে ওই জানলাটার কাছে আসতেছে কেউ হেঁটে। আচ্ছা, তো ওর হঠাৎ করে মানে ওই সময়টাতে মানে ঘুমটা ভেঙে যায়, এবং সে চিন্তা করে যে কিছু একটা আসতেছে নাকি পুকুর থেকে, যেহেতু পুকুরটা নিয়ে অনেক বদনাম তাদের গ্রামে প্রচলিত। তো সে যেটা করে যে মানে একটু সাহসিকতার পরিচয় দেখিয়ে সে যেটা করে যে জানলা দিয়ে দেখার চেষ্টা করে যে কি আসলো। সে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দেখে যে কিছুই নাই, জানলার আশেপাশে কিছুই নাই, কিন্তু দূরে পুকুর পাড়ে যে একটা পুকুরের সাথে যে বটগাছটা ছিল ওখানে কিছু জোনাকির মতো মনে হচ্ছে যে ছোট ছোট চোখ মিটমিট করে একটু পরপর মানে তার দিকে দেখার চেষ্টা করতেছে এরকম। তো প্রথম অবস্থায় দেখলে এটাকে জোনাকি পোকা এরকম কিছু মনে হবে, কিন্তু সে এটাকে এই নর্মাল এটাই ভাবলো যে আসলে হয়তোবা কোনো জোনাকি বা এরকম কিছু। সে একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে জানলাটা লাগিয়ে সে শুয়ে পড়লো, এবং এরপর দিন সে তার নানাকে বলল যে আমি এরকম কিছু দেখছি। ওর নানা সবসময় তাকে বলে যে তুমি ওই পুকুরটাতে যেও না, পুকুরটা ভালো না, এবং পুকুরটাতে তুমি ওই ব্রেসলেটে যে হারিয়ে ফেলছো ওটা ভুলে যাও, ওটা নিয়ে তুমি আর কোশ্চেন করো না, এটা ভুলে যাও।
এবং ওইখানে আর যেও না, এবং রাত্রে এরকম কিছু দেখলে এটা নিয়ে বেশি মানে গবেষণা বা ইনভেস্টিগেশনের দিকে মানে চিন্তা ভাবনা করো না এগুলো। আচ্ছা, তো এরপরও সে একইভাবে এর পরের দিন মানে রাত্রে যেটা হয় যে আবার একইভাবে তার ঘুম ভেঙে যায়, এবং একটা সময় যেটা মনে হয় যে ওই যে পুকুর পাড় থেকে মনে হচ্ছে কি ওই বারঝাড়ের ভেতর দিয়ে হেঁটে হেঁটে অনেকগুলা মানুষ একসাথে হাঁটলে যেরকম শব্দ শোনা যাবে, ঠিক এরকম একটা সাউন্ড দিয়ে মনে হচ্ছে যে সবকিছু তার জানালার ঠিক পাশে এসে দাঁড়াচ্ছে, একটু পরপর হাঁটার শব্দ। এবং একটা পর্যায়ে সে ওই রাতের কথা মনে পড়লো যে এরকম তো আমি দেখছিলাম কিছু চোখের মতো মিটমিট জ্বলতেছে পুকুর পাড়ে বটগাছের নিচে, আবার না আমি দেখে ফেলি এটা, কেননা সেদিন ওই সাউন্ডগুলো একটু দূরে মনে হচ্ছিল, আর আজকে রাত্রে যে সাউন্ডটা একদম মনে হচ্ছে যে জানলার খুব কাছে এই জিনিসগুলো, ঠিক আছে। সে একটু ভয় পাচ্ছিল, এবং একটা পর্যায়ে তার কিছু সময়ের জন্য, অল্প কিছু সেকেন্ডের জন্য তার ভয়টা কমে গেল। এবং ভয়টা কমে গেল এই কারণে যে তার কাছে মনে হচ্ছিল যে তার জানালার ঠিক পাশেই অনেকগুলো লোক একসাথে আসলে যেরকম একটা সাউন্ড হয় না, যে কথাবার্তার এরকম একটা সাউন্ড। তো সে একটা পর্যায়ে মনে করলো যে হয়তো অনেক লোকই আসছে, অনেক মানুষ হয়তো তার জানালার পাশে দাঁড়ানো। সে একটু সাহস সঞ্চার করলো এবং বিছানা থেকে উঠে সে জানালার পাশে গিয়ে দেখার চেষ্টা করলো যে কি আসলে। সে যখন জানালার পাশে গেল, সে দেখলো যে ঠিক ওই সেই রাতে যে ছোট ছোট মিটি মিটি দূর থেকে জোনাকের মতো যেগুলো মনে হচ্ছিল, ওগুলো ঠিক তার একদম জানালার পাশেই, এবং অনেকগুলা মনে হচ্ছে দুটা করে চোখ, জোড়া জোড়া চোখগুলা মানে লাইট, মানে লাল লাইটের মতো তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে এরকম। তো এটা দেখার পরে সে একটু ভয় পেয়ে যায় যে এটা কি দেখলাম আমি, এত চোখের সামনে, একদম আমার মুখের সামনে জিনিসগুলো কি এগুলা। এবং সাথে সাথে সে যখন মানে এটা মানে ওখান থেকে চলে যাবে, তখন একটা লোমশো হাতের মতো কিছু একটা এসে তার গলায় অনেক জোরে চেপে ধরলো, এবং তাকে ওই তার যে গলায় যে গোল্ডের যে চেনটা সবসময় পরা থাকতো, ঠিক ওইটা বরাবর তাকে চেপে ধরছে, মনে হচ্ছে তার গলা থেকে ওটা টেনে নিয়ে যাবে এরকম কিছু একটা, ঠিক আছে। তো এরকম কিছুক্ষণ কয়েক সেকেন্ড ধস্তাধস্তির পর সে মানে ওখান থেকে ছুটে এক দৌড়ে মানে তার রুম থেকে বের হওয়ার সময় তার মাথায় কোন একটা কিছু বাড়ি লাগে, এবং সে একটু কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায়। এবং পরে রাতের বেলায় তার নানা, তার বাবা মা তাকে ওখান থেকে করে সেন্স ফিরে, এবং সে রাত্রে ঘটনাটা বলে যে আমার সাথে এরকম ঘটছে। তখন তার নানা বলে যে তোমাকে তো না করছিলাম আমি, যে তুমি এই জিনিসগুলো বারবার মানে বেশি কিছু সাউন্ড শুনলে বা কিছু দেখলে মানে সেগুলো দেখার জন্য যেও না, কিন্তু তুমি তো কথাটা শুনোনি। তখন সে, তার বাবা মা সবাই তার নানাকে জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি, এটা মানে এই জিনিসটা কি ছিল আসলে, এটা কি। তখন সে নানা যে ছিলেন উনি ঘটনাটা শেয়ার করেন। একটা ঘটনা উনি বলেন যে 1971 দিকে যখন আমাদের দেশ পাকিস্তানের আন্ডারে ছিল, মানে যুদ্ধের সময়, ওই সময়টাতে তাদের গ্রামে একজন মানে ওই পাকিস্তানি বাহিনীতে যারা হেল্প করে, মানে গোপন খবর দিয়ে দেয়, রাজাকার যাদের বলা হয়, হ্যাঁ, তো এরকম একটা লোক ওখানে থাকতো তাদের গ্রামে, এবং তারা সবাই তাকে অনেক মানে ঘৃণা করত, যে মানে সে পাকিস্তানিদের পক্ষে অনেক কাজ করে। তো ওই লোকটার যে স্বভাবটা ছিল, ওই লোকটার একটা স্বভাব ছিল যে কোন ঘরে যখন মানুষজন পালিয়ে যেত মানে পাকিস্তানি বাহিনীদের ভয়ে, তখন সে যেটা করতো যে ওই ঘরে যা ছিল স্বর্ণের জিনিসপত্র, অলংকার লুট করত। আচ্ছা, সে মানে ওই সময়টাতে সেই কাজটাই করতো, যে মানে যার যেখানে পেত স্বর্ণের অলংকার সেগুলো লুট করে চুরি করতো আর কি। হ্যাঁ, তো একটা সময় যেটা হয় যে গ্রামের কিছু মানুষজন, ম্যাক্সিমাম মানুষের গ্রাম থেকে চলে যায়, কিন্তু তাদের নিজেদের ভিটাবাড়ি ওখানে থাকার কারণে যে নানা উনি ওখানেই থাকেন। এবং ওই সময়টাতে গ্রামের কিছু মানুষজন যারা ছিলেন তারা ওনাকে মানে একটু বিশ্বাসযোগ্য মনে করে, এবং তাকে বলে যে আমাদের যা অলংকার টাকা পয়সা আপনি একটু রাখেন। তখন ওই ম্যাক্সিমাম স্বর্ণের জিনিসপত্রই তার কাছে আমানত হিসেবে রেখে যায়। তো ওই নানার কাছে ওই লোকটার ভয়ে, যে রাজাকারটার ভয়ে, যে কখন আবার লুট করতে আসে বা নিয়ে চলে যায়, তো সে বলে যে ঠিক আছে আমি রাখবো। এবং সে যেটা করে যে একটা জায়গায় মাটি খুঁড়ে মানে অনেক গোপন ভাবে তার বাসার একটা জায়গায় জিনিসটাকে গোপন ভাবে লুকায় রাখে, মানুষের আমানত গুলা। তো ওই রাজাকার যে লোকটা ছিল সে ওই নানার কাছে আসে একবার, আসার পরে তাকে অনেক হুমকি ধামকি দেয় যে আমাকে ওই জিনিসগুলো দিয়ে দেন, আমি আপনাকে মারবো না, মানে আপনার ফ্যামিলির কোনো কিছু হবে না, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। তখন সে ওই নানা যেটা করেন যে ওনার মানে ফ্যামিলির মায়া প্লাস ফ্যামিলিকে বাঁচানোর জন্য উনি যেটা একটা মিথ্যা কথার আশ্রয় নেন, সেই মিথ্যা কথাটা হচ্ছে এরকম যে উনি বলে দেয় যে আমি আসলে সবকিছু যা স্বর্ণের জিনিসপত্র ছিল সেটা আমি ওই পুকুরটার মধ্যে মানে একটা জায়গায় আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, পুকুরের নিচে আমি কোন একটা জায়গায় রেখে দিচ্ছি, এরকম একটা কথা বলে। তো ওই রাজাকার বলে যে আপনি এখন পুকুরে যে সাপটা ওইটা নিয়ে আসেন।
ঠিক আছে। তো উনি বলে যে আমি তো সাঁতার পারি না, আমার ছেলে সাঁতার পারে কিন্তু সে তো এখন বাসায় নাই। তো ওই রাজাকার লোকটা যেটা হয় যে সেটা লোকটা আর কি করতে পারে না, সে মানে যেটা হয় যে নিজেই পুকুরে ঝাঁপ দেয়। পুকুরে পানি তখন এতটা গভীর ছিল যে পুকুরটা গভীর ছিল যে পুকুরের লতা পাতা পেঁচিয়ে ওই রাজাটা ওখানে ডুবে মারা যায়। আচ্ছা। এবং তার লাশও পাওয়া যায় না, এবং সে এটা নিজেও জানে নানা যে সে একটা মিথ্যা কথা বলার কারণে লোকটা মারা যায়, এবং সবাই চাইতো যে লোকটা যাতে মারা যায়, রাজাকার লোকটা, কেউ তাকে পছন্দ করতো না। তো এরপর থেকেই যেটা হয় যে ওই পুকুরে যদি কেউ স্বর্ণ অলংকার পরে কেউ নামে, ওই যেটা হয় যে ওই হাত থেকে কেউ নিয়ে নেয়, অথবা গলাতে কিছু থাকলে ওইটা নিয়ে নেয়। অদ্ভুত ব্যাপার, মানে পুকুরের এরকম একটা নেচার। হ্যাঁ হ্যাঁ। তারপরে ভাই আরেকটা কথা আছে, তো এই যে ঘটনাটা এখন অনেকে গ্রামের দুই পক্ষের মানুষ আছে, দুই ধরনের বিশ্বাসী মানুষ। এক ধরনের মানুষ যেটা বিশ্বাস করে যে এই রাজাকারের যে আত্মাটাই ওখানে মানে ক্ষতি করে, সেই হয়তো ক্ষতি করছে। আবার আরেকটা কিছু লোক মানুষ বিশ্বাস করে যে ওই পুকুরটার ভিতরে তারা অনেক চেষ্টা করে পুকুরটাকে করার জন্য, মানে মাটি দিয়ে যাতে একটা সেচে ফেলবে, কিন্তু কোনোভাবে পুকুরের পানি কখনোই কমানো যায় না। কমানো না যাওয়ার একটা কারণ হচ্ছে যে পুকুরের নিচে একটা জায়গায় অনেক বড় একটা গাঁতরা ছিল, মানে অনেক বড় একটা গর্তের মতো। যতই ওখানে মাটি দেওয়া হয় ভিতর থেকে অটোমেটিক্যালি পানি চলে আসে। তো ওই যে পানিটা যে চলে আসে, তো এটার কোনো রিজন তারা খুঁজে পায়নি। তো অনেকে বিশ্বাস করে যে এটা হয়তো কোনো জিনদের কোনো আস্তানা অথবা জিনদের কোনো পোর্টাল। তো যে জিনগুলো হয়তোবা এখনো ওখানে থাকে এবং ওই স্বর্ণের কিছু পরে আসলে কেউ ওইটা হয়তোবা নিয়ে যায়। তো দুই ধরনের বিশ্বাস তাদের মধ্যে এখনো প্রচলিত। কেউ বিশ্বাস করে যে ওই রাজাকারটাই এই কাজটা করে, তার আত্মাটা পুকুরে চারদিকে ঘুরে বেড়ায়, তার মৃত আত্মা এবং স্বর্ণের খোঁজে, স্বর্ণ অলংকারের খোঁজে, সে এখনো যার কাছেই পায় পুকুরে যেই নামে তার থেকে ওটা নিয়ে চলে যায়। তো এটাই মেনলি ঘটনা। তো ওই নানা ওনাকে যেটা বলে, ওই যে মেহেরাত যে এই সমস্যাটা ফেস করে, ওকে যেটা বলে যে দেখো তুমি যেহেতু এইরকম একটা সমস্যা ফেস করছো, যেহেতু তোমার কাছে জিনিসটা তোমাকে গলা চেপে নেওয়ার চেষ্টা করছে, কাজ করো ওই চেনটা তুমি ওই পুকুরে ফেলে দাও, কারণ আমরা অনেক চেষ্টা করছি এই পুকুরটাকে মাটিতে ভর করার, আমরা এটা সলভ করতে পারিনি, এটা আনসলভ একটা মিস্ট্রি এখনো রয়ে গেছে। তো সে যেটা করে যে ওই চেনটাকে সকালবেলা যেয়ে পুকুরে ফেলে দেয়। এরপর থেকে তার আর এই ধরনের কোনো সমস্যা সে ফেস করেনি। ওয়াও, চমৎকার একটা ঘটনা ফারনান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। হ্যালো রাসেল ভাই, এই কাহিনীটা আমার সাথে শেয়ার করেছেন নিশি। ওরা ঢাকার একটা কলোনিতে থাকে, অ্যান্ড কলোনিটা হচ্ছে আপনার এমন একটা জায়গায় তার আশেপাশে বেশ কিছু পুরনো স্থাপনা আছে এবং একটি বড় কবরস্থান আছে। তো কাহিনীটা হচ্ছে এই কলোনিতে যখন ওরা মুভ করে আসে ফার্স্ট টাইম, তখন ওই পাশের যে কোয়ার্টারটা ওদের থাকতে দেওয়া হয়েছিল সেটা বেশ কিছুদিন মানে খালি অবস্থায় ছিল। যারা চলে গিয়েছিল তারা থাকার পরে নাকি আরেকটা ফ্যামিলি আসে এবং তারা ওখানে আপনার থাকতে পারে না আর কি, কিছু প্রবলেম ফেস করে এবং কোনো একটা কারণে সামথিং তারা কাউকে বলে না, বাট ওখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে যায়, তাদের অন্য জায়গায় দেওয়া হয়। তারপর অনেকদিন ভ্যাকেন্ট পড়েছিল এবং এটার এক্সকিউজেস ছিল যে ওইটার ফ্যাসিলিটিস গুলা ভালো ছিল না, অনেক পুরনো হয়ে গিয়েছে, অ্যান্ড নিডস রিনোভেশন, ভেতরে অনেক কিছু, সো এর জন্য অনেকদিন খালি পড়েছিল। যাই হোক, সো নিশির আম্মু গভর্নমেন্ট সার্ভেন্ট, তারা ওখানে আপনার মুভ করে ওঠে আর কি, ওই ফ্ল্যাটে যায় তারা। ওদের জন্য ওটাকে ঠিক করে দেওয়া হয়েছিল অনেকটাই। তো ওই ফ্ল্যাটটার ইটা হচ্ছে এমন ঠিক কর্নারে পড়েছে রাসেল ভাই, ডান দিকে গেলে ওই কবরস্থানের অংশ দেখা যায়, আর সামনে হচ্ছে ডেড এন্ড। আচ্ছা, ডেড এন্ড এই পাশে, আর যাওয়ার কোনো জায়গা নেই। আর পাশের যে ফ্ল্যাটটা ওখানের সাথে দেখা যাচ্ছে এমন ভাবেই করা যে তাদের সাথে খুব একটা কানেক্টিভিটিও নেই। তো যেহেতু ওরা নতুন গিয়েছে, সে তখন মানে এসএসসি শেষ করে গিয়েছিল, বেশ একটা ফাঁকা সময় ছিল কলেজে যাওয়ার আগ পর্যন্ত। তো বেশ একা থাকতে হতো বাসায়, কারণ ওর বাবা মার মধ্যে বাবা ছিল না আর কি, আর মা জব করতো, তো বাসায় থাকতে হতো বিশেষ টাইমটাই। তো দেখতো যে ওখানে ওর একটা ইনকিউবাস সিচুয়েশন তৈরি হয়েছে, সবার সাথে ভালো মতন মেশার সুযোগ হতো না, এবং ওই অংশটা থেকে আসতো না, খেলতেও আসতো। আচ্ছা, সন্ধ্যার পর বেশ নীরব হয়ে যেত জায়গাটা, এবং মানে কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করতো, এবং কবরস্থানটার দিক তাকালে বেশ উদাসী একটা ভাব মনে হতো ওখানে দাঁড়ায়, এবং বেশ হুহু বাতাস চলত, একটা সময় বেশ খুব বাতাস চলত। তো যাই হোক, ওঠার পর কয়েকদিন পরের ঘটনা, একদিন দুপুরবেলা নিশি শুয়ে আছে ওখানে ওই ইসের মধ্যে, বেশ ভর দুপুর,
এই সময় মনে হচ্ছে যে ওদের ওই বাসার যে কিচেনটার মধ্যে শব্দ হচ্ছে টুকটাক টুকটাক, মানে কেউ নাড়াচাড়া করছে কিছু। তো বলতেছে যে এরকম সময় কে আসবে এখানে বাসার মধ্যে নাড়াচাড়া, বাসা তো খালি, কেউ নাই। সে উঠে দৌড় দিয়ে কিচেনে যায়, দেখে কোনো শব্দ নাই, মানে পুরা নীরব, নিথর, কোনো শব্দ নাই, এবং বাসার অন্য কোথাও কোনো শব্দ নাই। তো চলে এসে এখানে বসে। বিকালবেলা বাসার থেকে বাইরে যায়, বাইরে যেয়ে হেঁটে দেখার চিন্তা করি এখানে। তো ওখানে একটু হাঁটতে হাঁটতে সামনে যে অন্য বাসার মানুষ দেখে ওকে ওর বয়সী প্রায় একটা মেয়ে ডাকে, ডেকে বলে তোমরা এখানে নতুন আসছো? বলে হ্যাঁ। তো বলে যে তোমরা ওখানে থাকছো কিভাবে? মানে ওখানে থাকছো মানে ওইটা তো অনেক মানে খুবই মানে ভয়ের একটা জায়গা মানে বলে ওই ফ্ল্যাটটাতে সবসময় প্রবলেম হয়। হ্যাঁ, মানে প্রবলেম হয় মানে অনেক মানুষ ভয় টয় পায়, অনেকদিন খালি পড়েছিল এবং আমরাও তো কেউ যাই না ওখানে, এবং ওই বাসায় এখানে আরেকটা ফ্যামিলি আসছিল, তারাও চলে গেছে। বলে কিরকম কি হয়? বলে অনেক কিছু হয়, তোমার এগুলো ভয় দেখাতে চাই না, তোমরা আসছো সাবধানে থেকো, তোয়াটাও পড়ে থেকো এখানে। তো জিনিসটা তখন চিন্তা করে যে আমি যে দুপুরে শব্দ শুনছিলাম এটা কি আসলে এরকম কিছু রিলেটেড কিনা কে জানে। যাই হোক, তো ওরা ওখানে থাকতেছে কয়দিন, এবং ওর কাছে একটা ফিলিংস হতো যে রাতের বেলা বাসার সব জায়গায় কেউ হেঁটে বেড়ায় আর কি, আপনার ওই বাসার মধ্যে করিডোর যেখানে ডাইনিং স্পেস, ওখান থেকে কেউ হাঁটে, এরকম শব্দ পেত। ওর মাকে অনেক বলছে, অনেক সময় ওর আম্মা বলে যে ক্লান্ত থাকতো, উনি ভদ্রমহিলা আন্টি বলতো যে ঘুমায় যাও, এগুলা কিছু না। তো যাই হোক, এরকম থাকতে থাকতে ও কয়েকদিন পর থেকে দেখা শুরু করে যে ওদের বাসার জানালার কাছে চিল এসে বসে থাকে। দুপুরের পর একটা চিল এসে দাঁড়ায়। চিলটা কিন্তু একটা আনইউজুয়াল পাখি রাসেল ভাই, মানে কবুতর বসা, কাক বসা, চিল বেশ বড়, এবং ও দিয়ে কিন্তু ভয় পাওয়া শুরু করে চিলটাকে দেখে, কারণ চিলটা এরকম চোখ মানে তাড়ি করে দাঁড়ায় থাকে এবং ওখান থেকে উড়ে যায়। চিলটাকে দেখে ভয় পাওয়া শুরু করে। তো একদিন রাতের বেলা শুয়ে আছে, ওর ওই জানালার মধ্যে মনে হচ্ছে যে কেউ ঠাস করে মানে জানা ঝাপটাচ্ছে, এরকম একটা শব্দ, এবং নখের আচড়ের মতো শব্দ। তো বেশ ভয় পেয়ে যায়। ও চিন্তা করে আম্মুকে ডাকবে কিনা, মানে ভয় পায়। আবার চিন্তা করে যেটা কি হচ্ছে কি হচ্ছে, তো জানলার মধ্যে এরকম বাড়ি যায়, টোকা দেয়, দেখে শব্দ নাই। আবার কিছুক্ষণ পরে এরকম হয়। তো একসময় সে কি করে, খুব অতিরিক্ত কিউরিয়াসিটির থেকে একটু করে জানলাটা খুলে কাটে, তো দেখা যায় বাতাস কিছুটা আসছে এবং তারপর কোনো শব্দ নাই। এবং এরপরে যখন ও শোয়ার চেষ্টা করে, দেখে যে ওদের যে কলোনি যে দরজাটা আছে, মানে রুমের দরজাটার সামনে কোনটা মানুষের অবয়ব দাঁড়ায় আছে, এবং খুব ভয় পেয়ে ও মানে এক হিসেবে অসাড় হয়ে ঘুমিয়ে পড়ে আর কি। এবং ওর মাকেও বলে যে আমি এরকম, তখন ওর মাকে বলে যে আমি এরকম একটা চিল দেখি। তো সামহাও ওর আম্মু এগুলা খুব একটা কেয়ার করতো না, মানে এটা রেখে উনি আমলেই আনেন নাই। অনেকে আছে এগুলো আমলে আনে, উনি আমলেই আনেন নাই। এরপর যেটা হওয়া শুরু করলো রাসেল ভাই, ওদের বাসার যে মূল দরজা, এটার মধ্যে একদিন রাতের বেলা ধপ ধপ করে মানে কিল মারলো, নক করার মতো। এবং এটা যখন হলো ওর আম্মুও শুনছে, এবং ওর আম্মু উঠে যে গেট খুলে যে ওর সাথে যে গেট খুলে দেয়, কেউ নাই, পুরো সিঁড়ি ঘর নিস্তব্ধ, কোনো শব্দ নাই। এবং তখন ওর আম্মু একটু ভয় পায় যে এটা কি হচ্ছে, কে সেখান থেকে এরকম কিল মেরে গেল এসে। আর ওর আম্মু তখন বলে যে তুমি দোয়া টোয়া পড়ে ঘুমাও, মানে অ্যাকচুয়ালি উনি যিনি ছিলেন আন্টি, উনিও খুব একটা মানে রিলিজিয়াস মাইন্ডেড না, ওকে তারপরে বলে দোয়া টোয়া পড়ে ঘুমাও। তো এরকম আরেকদিন ও বাসার মধ্যে বসে আছে, তখন মনে করেন যে সন্ধ্যা হয়েছে, ওই দিন আন্টি বাসায় নাই। তো ওরকম ওদের বাসার ওই গেটের মধ্যে ধুপ ধুপ করে শব্দ হয়েছে, এবং ধুপ ধুপ করে যখন শব্দ হয়েছে ওর কাছে মানে কেঁপে উঠছে, হঠাৎ করে কে এরকম করে কিল মারলো। বাসায় কেউ আসলে স্বভাবত নক করে বা কথা বলে বা একটা ডাকে, এরকম ওদের বাসায় খুব একটা আসেও না মেহমান। ওরা খুব আলাদাভাবে বাসার মধ্যে থাকে, মানে খুব একটু আলাদা ইনকিউবাস টাইপের বাসা থাকে, কেউ ওদেরকে ডিস্টার্ব করে না, কিল মারতেছে বাসায়। তো ও সাহস করে যায় যে ও গেটটা খুলে। গেটটা যখন খুলে, ঠিক ওই সময় ওদের যে সিঁড়িতে লাইটটা ছিল, ওইটা একটা বাল্ব, ওইটা একটা মানে বিদ্যুতের একটা স্টার্টিং করে কেটে যায়, লাইট নেই, হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে যায় জায়গাটা। এবং ও তখনই দেখে যে 2 তলার যে সিঁড়ি ঘরের যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গা থেকে মনে থাপ করে কিছু একটা নাম, কিছু একটা পড়লো সিঁড়ির মধ্যে, এবং পড়েই দেখে যে একটা মানুষের অবয়বের লম্বা, এবং তার ডানা আছে, সামথিং লাইক হ্যাজ এ উইং, এরকম একটা পাখির মতো। এবং সে যে পা ফেলে 1 পা 2 পা আসলো, থপ থপ করে শব্দ হয়েছে। এবং এটা দেখে ও আসলে ওর মানে নিজের ইসের ভিতরেই থাকে না, লাইক
ও ফেইন্ট হওয়ার মতো পড়ে যায়। ওর যখন মানে হুশ ফেরে তখন দেখে যে ওর মুখের উপর আম্মু আছে এবং অন্য একটা ভদ্র মহিলা। বলে কি হয়েছিল, আম্মু খুব ভয় পায় যে এরকম এরকম ব্যাপার, যে সে কিছুটা বলার পরে তখন থেকে ওর একটা নতুন সিনড্রোম শুরু হয়, সে ভয় পেতে থাকে। তার শুধুই মনে হয় যখনই রুমে শুয়ে থাকতো মনে হচ্ছে কেউ একজন আসতেছে। তো ওর আম্মু ওদের বাড়ি থেকে একজন মানে দেশ থেকে একজন খালাকে নিয়ে আসে, আন্টিকে এনে ওর সাথে রাখার ব্যবস্থা করে যাতে একলা না থাকতে হয়। তারপরও সে কখনো একা থাকতে পারতো না, সবসময় ওর ওই বসা রাখতো। সো এরকম পয়েন্টে তখন ওর ওর আম্মু খোঁজ খবর নেয়, ওদের অফিসের বলে কলিগকে যেরকম। তো তার মধ্যে একজন বলে যে আপনার বাসায় নিশ্চয়ই কিছু হয়েছে বা আপনার মেয়েকে আমরা একটু দেখবো। উনি এসে দেখেন, উনি দেখে বলে যে আপনার মেয়ের উপর তো একটা খারাপ জিনিসের নজর পড়ছে, ইটস লাইক মানে জিন আর কি, যেটা নজর পড়ছে এবং তাকে ট্র্যাক করে এই করে আপনার এরকম রাখা উচিত না। সম্ভবত এই বাড়িটাই কোন একটা ব্যাপার আছে, এই ফ্ল্যাটের মধ্যে কোন একটা ব্যাপার আছে এবং তাকে নিয়ে আপনার ঝাড়ফুঁক করে এবং কিছু দেয়, মানে কিছু তার রেমিডিজ দেয় আর কি। এবং আস্তে আস্তে হয়ে যায় এবং ওর আম্মু তখন অ্যাপ্লাই করে বাসাটা থেকে চলে যাওয়ার জন্য। ইন দ্য মিন টাইম ওকে অলরেডি সরায় ফেলে, ওর এক আন্টির বাসা রাখে এবং অনেকদিন পর্যন্ত সেটাতে ভুগছিল সে প্রায় এরকম। তো এখন বড় হয়ে গেছে অনেকটাও এবং বিয়ে হয়েছে, তো বিয়ের পর আস্তে ধীরে জিনিসটা অনেকটা কমে গেছে আর কি, এখন আর এতটা সে এটা ফেস করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব ডক্টর আলিফের কাছে তার সেকেন্ড ঘটনায়। আমাদের হাতে সময় খুব কম এবং চলে যাই আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটি ইন্টারেস্টিং একটা ঘটনা। আমাকে পাঠিয়েছে হচ্ছে মৌলভীবাজার থেকে শাহান নামে এক ভাই। আমি আগেও তার ঘটনা একবার শেয়ার করেছিলাম, তো তিনি বলেছিলেন যে তিনি ঘটনা দেবেন এবং এইবার তিনি দিয়েছেন তার নানার বাড়ির এক ঘটনা। আচ্ছা, তার নানার বাড়িতে তার মামার সাথে ঘটনা। তো আমাকে যখন যেভাবে তিনি বললেন আর কি যে তার মামার বাড়ি নানার বাড়ি আর কি মৌলভীবাজারেই আর কি। তো সেখানে ঘটনা শুরুর আগে আমি একটি ছোট করে স্টার্টিংটা দিতে যাচ্ছি এভাবে যে ওইখানে একটা মেয়ে 2015-তে সুইসাইড করে। আচ্ছা, তো মেয়েটা যে সুইসাইড করে একটা পেয়ারা গাছের সাথে ঝুলে সুইসাইড করে। তো সেদিন ভোরবেলা তার মা যখন ওয়াশরুমের জন্য যাচ্ছিল তখন ওই ঘর থেকে বের হয়ে গাছের মধ্যে নিজের মেয়েকে এভাবে ঝুলন্ত অবস্থায় দেখে, নিজের চোখে দেখেন সেটা। রাইট। তো হঠাৎ এরকম করে মেয়ে সুইসাইড করবে, দৌড়ে গিয়ে ঝাপটে, তখন এত কিছু মনে ছিল না, জোরে যে ঝাপটে ধরে মেয়েটাকে ধরে কান্নাকাটি শুরু করে। তো মার এরকম প্রলাপ এবং চিৎকারে তার বাবাও ঘুম থেকে উঠে দৌড়ে কাছে আসে এবং বাবাও ভেঙে পড়ে এবং চিৎকার করে কান্না করতে থাকে মেয়ের ডেড বডি ধরে। কিন্তু তখন তারা নামাতে পারছিল না, ডেড বডিটা গাছ থেকে নামাতে পারছিল না। তো লোকজন তাদের চিৎকারে এবং কান্নাকাটি শুনে চলে আসে কাছে এবং পুরা বাড়ি জমে যায়। আশেপাশের অনেক মানুষ ওই জায়গায় জমে যায় যে ডেড বডিটা কি, ডেড বডিটা দেখার জন্য। রাসেল ভাই 8টার দিকে পুলিশ আসে, পুলিশ এসে ডেড বডি নেয় এবং পোস্টমর্টেম করে। পোস্টমর্টেম করার পরে ওনারা পুলিশ বলে যে কেস ফাইল করতে এবং কেসটি তারা ফাইল করে, কিন্তু কোনো প্রুফ তারা খুঁজে পায়নি, দিতেও পারে না এবং কেস ফাইলটি পরে কেসটা পরে 1 বছর পর বন্ধ করে দিতে হয়। আচ্ছা, আমি আপনাকে একটু আগের কথাই বলে ফেললাম। তো বাই দিস টাইম তাদের বাসায় প্রথম 2-3 দিন কোনো প্রবলেম হয়নি। মেয়েটার বাসার কথা বলছিলাম। তো মেয়েটার মা তো এমনিতেই পাগল, প্রায় কিছুক্ষণ পরপর খালি মেয়ের কথা মনে পড়ে। আর মেয়েটার কোনো ভাই বোন ছিল না, তো একটা মাত্রই মেয়ে ছিল, ওই পরিবারের একটাই মাত্র মেয়ে। তো হঠাৎ কোনো কারণে কোনো কথা না জানিয়ে না বুঝে, মানে এমন হতে পারে সুইসাইড করার কিছু রিজন থাকতে পারে না, আশেপাশের প্রাসঙ্গিক কিছু রিজন, যেমন পছন্দের কেউ থাকতে পারে, অথবা বিয়ে দিয়ে দিচ্ছে বা বিয়ে হয়ে গেছে, অথবা ঝগড়া লেগেছে বাসায় কারোর সাথে, এরকম কোন রিজনই ছিল না সুইসাইড করবার জন্য। আচ্ছা, এবং এটা নিয়ে পুলিশ কোনো তদন্ত করে কোনো কিছু বের করতে পারে নাই। তো চতুর্থ দিন যেটা বলছিলাম, 2 থেকে 3 দিন, মানে 2-3 দিনের পরে যখন মানে মিলাদ হয় বাসাতে, মিলাদের পরে আত্মীয় স্বজনরা কিছু আছে কিছু চলে যায়। চতুর্থ দিনের দিন রাতের বেলা ধর 8টা-9টার দিকে ওই মেয়েটার মা জানালা দিয়ে মেয়েটাকে উঠোনে হাঁটতে দেখে। আচ্ছা, তো আমি রাসেল ভাই মেয়েটার নাম জানি না, আমাকে বলে নাই নামটা। তো দৌড়ে যে দরজা খুলে চিৎকার দিয়ে তার মেয়েটার নাম নিয়ে চিৎকার দিয়ে দৌড়ে যে উঠোনের দিকে যাচ্ছিল, তখন ঘরের লোকজন সবাই মানে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আটকিয়েছে, যেও না তুমি, আসলে আমাদের মেয়ে মারা গেছে, ভালো করে বোঝানোর চেষ্টা করেছে। তো কোনোভাবে ঘরে আটকে রেখেছে, কিন্তু কতক্ষণ আর আটকে রাখবে,
সে বারবার কান্না করেছে, পরে একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে যায়। আচ্ছা, এই ঘটনাটা রাসেল ভাই ঘটতে থাকে আরো 2-3 দিন। প্রায় সময় মেয়েটার মা রাত্রবেলা এই জানালা দিয়ে দেখতো যে জায়গায় মেয়েটাকে গোসল করানো হয়েছে সেই জায়গায় বসে মেয়েটা খাচ্ছে অথবা আশেপাশে ঘুরছে। বারবারই এরকম ভাবে আনতে যায়, ঘরে নিয়ে আসবো, কিন্তু তার হাজবেন্ড তাকে আটকে রাখে। তো এইটা রাসেল ভাই ঘর থেকে পাড়া মহল্লায় চলে যায়। লোকজন সবাই জানতে থাকে যে এই বাসায় এরকম হচ্ছে, মাটা বারবার নাকি বিলাপ পারতে পারতে মেয়েটার দিকে চলে যাচ্ছে, মেয়েটাকে নাকি উঠোনে দেখা যায়। সর্বপ্রথম এলাকার একটা লোক দেখে একটা গাছের মধ্যে একটা লাশ ঝুলছে, কাছে যাওয়ার পর দেখে লাশটা ভ্যানিশ হয়ে যায়। এরকম এলাকার লোকজন একজন থেকে শুরু করে বাড়তে থাকে। কেউ সন্ধ্যার পরে গেলে যখন ব্যাক করে ঘরের ব্যাক করার দিকে আসে, ঘরে ব্যাক করে, ওই সময় কোনো না কোনো গাছে, এলাকার কোনো না কোনো গাছে কেউ না কেউ এরকম লাশ দেখতে পায়। দূর থেকে ঝুলন্ত লাশ দেখা যাচ্ছে, কাছে যাওয়ার পর লাশটা থাকে না। তখন সবাই এলাকার লোকজন ওই দেখা যায় যে দল বেঁধে বেঁধে বাজার যায়, আবার দল বেঁধে বেঁধে বাজার থেকে আসে। তারপরও রাসেল ভাই মানে বাড়ির এমন কোন জায়গা মিস নাই যেখানে লোকজন ওই লাশটা দেখে নাই ঝুলন্ত অবস্থা। আচ্ছা, ওইটা ওই এলাকায় খুবই ফেমাস, অনেকেই দেখেছে, স্টিল নাও দেখে। কিন্তু কথা হচ্ছে আগে যেরকম মানে প্রতিনিয়ত দেখতো, এখন ওরকম দেখে না। তো বছরে 1-2 বার কেউ না কেউ দেখে রাসেল ভাই। আচ্ছা, তো এইটার সাথে আমি এখন যে কানেকশনের কথা বলছিলাম, যে মামার কথা, নানার বাড়িতে যে মামা, শাহান সাহেবের মামার কথা বলবো। তার মামার রাসেল ভাই একটু খারাপ অভ্যাস ছিল। অভ্যাসটা খারাপ বলতে কি, উনি তাস খেলতেন। আচ্ছা, মানে অলমোস্ট জুয়াই খেলতেন বাজারে যে। তো প্রতিদিনই বাজারে যেতেন। তো রাসেল ভাই এই ধরনের মানুষগুলো একটু ডিফারেন্ট হয় না, মানে একটু সাহসী হয় বা একটু মানে একটু অ্যারোগেন্ট হয়, একটু ঝগড়াটে টাইপের হয় আর কি। তো তার মামা আর কি মানে বদমেজাজি, এক্স্যাক্টলি। আসেও রাত করে, মানে ওই এলাকায় আসেও রাত করে। আর ওনারা মানে উনি এমন ভাবে ফ্রেন্ডদের মধ্যে পরিচিত যে রাতে 1-2টা হাঁটলে তার কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো সেদিন রাসেল ভাই তার মামা, এটা হচ্ছে 2015 দিকেই, ওই যে বলেছিলাম 1 বছরের কেসটা নড়ছে, ওই 1 বছরের মাঝখানের দিকের ঘটনা। এটা কিন্তু ওই নানার বাড়ির পাশের ঘটনা। তো আশেপাশে কিন্তু একটু পাহাড়ি এলাকা, একটু গাছগাছালি বেশি এবং পাহাড়ি এলাকা, উঁচু নিচু এলাকা। তো তিনি তার মামা আর কি ঘর থেকে বেরিয়ে গেছে, মাঝ রাস্তায় পকেটে হাত দিয়ে দেখে আরে ইয়া তো আনে নাই, টর্চ আনে নাই। এখন পকেটের মধ্যে রাসেল ভাই ছোট্ট একটা লাইটার ছিল। তো সেই লাইটারের নিচে একটা লাইট ছিল, যে সাদা লাইট গুলো এখন লাইটারে যে পাওয়া যায়, সেই লাইট গুলা সে মানে দেখে সে চিন্তা করলো যে না এইটা দিয়ে হয়ে যাবে, রাস্তা তো চিনি, এতদিন ধরে আছে এখানে, কোনো সমস্যা নাই, চলে যাবে একটা, ওরা কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। তো রাত্রেবেলা সে রাসেল ভাই তাস খেলে ফ্রেন্ডের সাথে। তো রাত্রে 1-1.5টা বেজে যায় আর কি। তো একটা সময় বলে না বাসায় বাচ্চা কাচ্চা আছে, তারপর ওয়াইফও প্রেগনেন্ট। তো যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট, তার বলে যে না আমাকে যেতে হবে। অনেক জোরাজুরি করার পরে সে ওখান থেকে বলে যে না এখন বেরিয়ে যাবো। তো সে বেরিয়ে যায়, একাই বেরিয়ে যায়। নর্মালি অনেক সময় ফ্রেন্ডরা থাকে, কেউ একা তো কখনো একা থাকতো, কিন্তু রাসেল ভাই উনি কখনো প্রত্যক্ষ করবে এরকম কিছু সেটা সে কখনো চিন্তা করে নাই। তো বাজার থেকে ঘরের উদ্দেশ্যে গেল, মানে রাস্তার মাঝখানে ওনাদের বাজার থেকে ওনাদের ঘর যেতে 3-4টা কবরস্থান পড়ে আছে। একটা কবরস্থান ওনাদের ঘরের ঠিক বরাবর, কিন্তু আরেকটা কবরস্থান তাদের পার্বেলিক। তো প্রথম মানে যেতে যে প্রথম কবরস্থানটা পার হওয়ার সময় রাসেল ভাই প্রায় অনেকগুলা শিয়ালের ডাক শুনতে পায়, এবং শিয়ালের ডাকগুলা দূর থেকে না, মনে হচ্ছে যে কাছ থেকে ডাকছে শিয়ালগুলা। কিন্তু এত ঝাঁকে ঝাঁকে শিয়াল, কিন্তু উনি দেখতে পাচ্ছিল না। শিয়াল ওখানে ওই এলাকাতে এমনিতেই অহরহ দেখা যায়, এখনো দেখা যায়, অহরহ দেখা যায়। তো এতগুলা শিয়াল একসাথে ডাকছে, তার কাছে একটু অবাক লাগে। তো উনি মনে করেন নর্মালি তো ওই প্রথম কবরস্থানটা ক্রস করে দ্বিতীয় কবরস্থানের দিকে যায়। তো দ্বিতীয় কবরস্থানের দিকে যাবার পর আপনার কবরস্থানটা ক্রস করবে এমন সময় সে শুনতে থাকে আশেপাশ থেকে ভেসে আসে অনেক কান্নার শব্দ। তো ওনারা তো গ্রামের মানুষ, মানে ওরা অ্যাজিউম করতে পারে যে কতজন কান্না করছে। আচ্ছা, বলে উনি ওনার ভাষ্য মতো যে 400-500 মানুষ কান্না করছে একসাথে, এবং কান্নাটা এতটাই কাছে, এতটাই কানের পাশে, মনে হচ্ছে যে একদম কাছেই হচ্ছে কান্নাগুলা। ওই কান্নার মাঝে কিছু হাসির শব্দ, খুব বিশ্রী হাসির শব্দ। তো সে ওই রাস্তাটাও ক্রস করে। তো তার কাছে খুব অবাক লাগতে থাকে, আমি কিছু ফেস করবো কিনা। তো তৃতীয় কবরস্থানের রাসেল ভাই, ওই কবরস্থানটা তাদের পারিবারিক গোরস্থান,
যে শাহান সাহেবের কথা বললাম ওনার নানাদের কবরস্থান, সেই কবরস্থানের গেটের চাবিও তার কাছে আছে। তো তৃতীয় কবরস্থান ক্রস করবার পর তিনি যখন ঘরের মানে তার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিবে, এমন সময় তিনি দেখলেন তিনি যদি যেই রাস্তা থেকে ঢুকবে তার ঘরের দিকে, এই রাস্তার মাথার মধ্যে সে স্টিফ হয়ে যায়, মাটির সাথে তার শরীর লেগে যায়। সে বলছে যে আমার সব শক্তি মনে হলো যে একটা জায়গায় স্টিফ হয়ে গেছে আর আমার আত্মাটা বেরিয়ে গেছে শরীর থেকে, মানে নড়াচড়া করার কোনো উপায় নাই, করতে পারছে না, যে আমি আমার আঙ্গুল নাড়াতে পারছি না, কিছু না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি স্মেল নিতে পারছি, আমি আমার ঠোঁটটা পর্যন্ত নাড়াতে পারছি না। তার মানে সে জীবিত, এটা তেমনি বুঝতে পারছেন, সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র শরীর চলছে না। শরীর চলছে না। খুবই অদ্ভুত, মানে পাথর হয়ে গেছেন আর কি। ঠিক 5 মিনিটের মধ্যে তাদের বাড়ি থেকে একটা লাশের খাটিয়া সহিত অনেকগুলা মানুষ আসতে থাকে। মাই গড, লাশের খাটিয়া সহিত অনেকগুলা মানুষ আসতে থাকে, এবং মানুষগুলা আসতে মানে আসা যে শুরু করেছে, তাকে যখন ক্রস করে যাচ্ছে ওই মুহূর্তে সবার মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, তাকে ক্রস করে এইগুলো এটা একদম স্পষ্ট শুনতে পেল, এবং শুনতে পাচ্ছে যে সবার মানে গ্রান পাচ্ছে, অনেক সুগন্ধি মানে গন্ধ পাচ্ছে, এবং সবাই যে তার পাশ কেটে যাচ্ছে মনে হচ্ছে তার উপর দিয়ে কেউ চলে যাচ্ছে, কেউ স্পর্শ করছে না, তাকে ভেদ করে চলে যাচ্ছে সবাই। মানুষ যে যাচ্ছে আসলে রাসেল ভাই ওই মুহূর্তে সে বলছে যে আমি এত সাহসী একজন মানুষ, আমি নিজের কাছে নিজে লজ্জায় পড়ে গেছি, আমি নিজে নড়তে পারছি না, কি হচ্ছে আমার সাথে। এবং মানুষ যে যাচ্ছে থামছে না, কন্টিনিউয়াস। একটা গ্যাপ যাওয়ার পরে আরেকটা লাশ বাড়ি থেকে বের হল। আচ্ছা, আরেকটা লাশ বাড়ি থেকে বের হওয়ার সময় ওইটার সাথেও মানুষ কন্টিনিউয়াসলি যাচ্ছে। বললো যে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি মুভ করতে পারছি না। তো সব লাশ নিয়ে তাদের কবরস্থানের ভেতর ঢুকছে। তো তার কথা হলো কবরস্থানে যদি কেউ লাশ দাফন করতে যায় তাহলে কবরস্থানে লাইট জ্বালানো থাকবে 1 নম্বর, আর 2 নম্বর কথা হচ্ছে কবর খোলা থাকবে। আর আমার বাড়ি সে মনের মধ্যে মানে হার্টবিটটা তার বেড়ে যায় যে বাড়ি থেকে কেউ মারা গেল নাকি, আমাকে কেউ একবার জানালো না, আমি তো আমার সাথে তো মোবাইল ফোন আছে। তো 2টা লাশ বেরিয়ে যাওয়ার পরে সর্বশেষ মানুষ যাওয়ার পর তার বডিটা একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে গেল। আচ্ছা, একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে যাওয়ার পর সে বাড়ির দিকে রওনা দেয়। এখন যেটা হচ্ছে সেটা নর্মাল না, আর এটা এগুলি নর্মাল না। তো ঘরের দিকে দৌড়ে যেই একটা ইটের সাথে বাড়ি খেয়ে সে পড়ে যায়, পড়ে যে সে তার ঘর বরাবর পাশে একটা গাছ আছে, এই গাছের মধ্যে সেই মেয়েটাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়, যে মেয়েটাকে এলাকার লোকজন এতদিন এলাকার লোকজন সেও জানতো, অনেকেই দেখতে পাচ্ছে। সে দেখে ওই জায়গায় পড়ে যায়। তো তার ওয়াইফ এর কাছের ঘটনা, ও তার ওয়াইফ আপনার টিউবওয়েল থেকে উজু করতে, টিউবওয়েলের দিকে যাবে উজু করতে, ফজরের আজান। মানে এর পরের ঘটনাটুকু তার ওয়াইফের কাছ থেকে শোনা, ওয়াইফের কাছ থেকে শোনা। তাহলে রাসেল ভাই 1:30টার পর থেকে এই ফজর পর্যন্ত তাকে ওই জায়গায় স্টিফ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তার ওয়াইফ যখন টিউবওয়েলের দিকে যাবে, তো আমি আগেই বলেছি তার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন। তো তার ওয়াইফের কষ্ট হচ্ছিল, দরজা খুলে দেখে তার হাজবেন্ড পড়ে আছে, এবং আশেপাশে মানুষদেরকে সাহায্যে তাকে ঘরে নিয়ে নর্মাল করার পরে সকালে যখন ঘুম ভাঙে, ঘুম থেকে ওঠার পর তিনি বললেন যে তার সাথে এই ঘটেছে, এবং সে খুব অবাক, এবং সে ওয়ান কাইন্ড অফ হাসির পাত্র হয়ে গেছিল সবার কাছে, যে তুইও শেষ পর্যন্ত দেখলি এরকম টাইপের। কিন্তু ওনার ভিতরের অবস্থা তো খালি উনিই জানেন, যে তুমি 2টা লাশ বেরোতে দেখেছে, এবং সেই মেয়েটাকে পাথর হয়ে যাওয়াটা, এবং ওই জায়গা পর্যন্ত নড়তে পারছে না, এবং এলাকার লোকজন জানে তো 1:30-2টা কোনো সমস্যা নেই ওর জন্য, কিন্তু ওই জায়গায় সেই রেগুলার ব্যাপার আর কি লাইফে। মানে ওর এই কথাটা শুনে সবাই একটু মানে মুচকে হাসি দেওয়ার মতো অবস্থা। ঠিক 1 মাস পর রাসেল ভাই যেটা উনি কানেক্ট করেছে, যে 1 মাস পর ওনার ওয়াইফের যখন ডেলিভারি হয়, ওখানে যে হসপিটাল ছিল, ওই যে আপনার সবুজ ছাতা হসপিটাল ছিল, সেখানে তার ওয়াইফের ডেলিভারিটা মিস হয়ে যায়। মানে মিস হয়ে যায় কি, একটা ভুলের কারণে ওয়াইফও মারা যায়, তার বাচ্চাটা মারা যায়। তখন সে জিনিসটা কানেক্ট করার চেষ্টা করে, যে ওই যে 2টা লাশ বের হয়, একটা তার ওয়াইফের লাশ, একটা তার বাচ্চার লাশ। তো এখন রাসেল ভাই ওইটার সাথে সে কানেক্ট করার চেষ্টা করলো। পরে পরবর্তীতে রাসেল ভাই মানে সেটাই সে হয়তো এই খাটিয়া বেরোতে দেখেছে আর কি তার বাড়ি থেকে 1 মাস আগেই দেখে ফেলেছে আর কি। তো তার মানে এটা আমার কাছে হৃদয় বিদারক লেগেছে আসলে, শেয়ার করি। আর উনি এখনো পর্যন্ত আছে, এবং ফেসবুক হয়তো আমি এখানে ওপেনলি বলে দিই শাহান ভাইকে যে যদি সে পারে তাহলে ফেসবুকে একটা কমেন্ট করে দিতে, যেখানে আপনাদের সবার ছবি আছে জন্য আমরা চলে যাচ্ছি ফারনানের কাছে। ফারনানের লাস্ট
যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমরা শুনবো এবং আশা করছি যে পুরোটা সময় আপনারা এনজয় করছেন। চলুন যাই আমরা ফারনানের কাছে। ফারনান, লাস্ট স্টোরিটা আমরা শুনে ফেলি। জি ভাই, আমার লাস্ট স্টোরিটা এখন বলবো। আমার লাস্ট স্টোরিটা আমাকে একজন ফেসবুকে শেয়ার করেছেন। উনি মূলত কলকাতায় থাকেন এবং ওনার নাম হচ্ছে শুভঙ্কর। তো ওনার যেটা হয় যে চেন্নাইতে পড়াশোনা করার কারণে তো ওইখানকার একটা ঘটনা উনি আমার সাথে শেয়ার করেন। তো ঘটনাটা হচ্ছে মেইনলি অনেকেই হয়তো শুনে থাকবেন, চেন্নাই টু পন্ডিচেরি যে রোডটা মানে হাইওয়ে রোডটা মানে যেটা ওয়েস্ট বেঙ্গলকে চেন্নাইয়ের সাথে সংযুক্ত করেছে মানে দক্ষিণ ভারতের সাথে, তো সেই রোডটার একটা ঘটনা উনি আমাকে বলেন। তো ওনাদের একটা সময় যেটা হয় যে গত বছরের দিকে, এটা 2016 ডিসেম্বরের দিকের ঘটনা, তখন ঠিক এক বছর আগে, তখন মোটামুটি ভালো ঠান্ডা ওই চেন্নাইতে। তো ওনারা যেটা করেন যে ওনাদের সেমিস্টার ফাইনাল হয়ে যাওয়ার পরে ওনারা একটা প্ল্যান করেন যে ওনারা পন্ডিচেরিতে মানে একটা বাংলো ভাড়া করে যে কোন এক হলিডেতে তারা সেই বাংলোটাতে ঘুরতে যাবে। এবং ওই বাংলোটাতে যাওয়ার জন্য ওনারা যেটা করে যে 3-4 জন ফ্রেন্ড মিলে একটা গাড়ি ভাড়া করে। গাড়িটা যেটা হয় যে একদম তাদের বাংলো, সেই বাংলোতে পৌঁছে দিবে। এবং ওনাদের বাংলোটা ছিল ওই যে হাইওয়েটার কথা আমি বললাম, ওটাকে অনেকে বলা ইস্ট কোস্টাল রোডও বলে থাকে, স্টেট হাইওয়ে 49 এটার যে নাম। তো এই হাইওয়েটার ঠিক শেষ মাথায় এবং সেখানে কিছু বন জঙ্গল, এবং সেই বন জঙ্গলের ভিতরেই বাংলোটা, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। তো ওনারা প্ল্যান মতো সেই গাড়িটা নিয়ে গাড়ির ড্রাইভারকে তারা সবকিছু সেট করে এবং গাড়ির ড্রাইভারকে বলে যে আমরা আসলে সন্ধ্যার পরে রওনা হব সেই হাইওয়েটা দিয়ে। কিন্তু গাড়ির ড্রাইভার কোনো মতেই সেই হাইওয়েটা দিয়ে এই সন্ধ্যার দিকে মানে রাত্রে জার্নি করতে রাজি হয় না। মানে দ্বিগুণ ভাড়া দেওয়ার পর সেটা রাজি হয়। এবং রাজি না হওয়ার কারণ হচ্ছে যে এই হাইওয়েটা নিয়ে বেশ কিছু আদিভৌতিক কথা সেখানে প্রচলিত। এবং যেটা প্রচলিত সেটা হচ্ছে যে ওখানে যখন চলাচল করার সময় হঠাৎ করে গাড়ির যে ড্রাইভাররা তারা হঠাৎ করে ডার্ক সাইকেলের ভিতর পড়ে যায়। মানে বিষয়টা হচ্ছে এরকম, হঠাৎ করে একটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় চলে যায় এবং কোনোভাবেই রাস্তা সামনের দিকে বয় না, একই রাস্তায় তারা বারবার সার্কেল করতে থাকে। রাইট। এবং আরো কিছু প্রচলিত রয়েছে, যেমন হঠাৎ করে মানে টেম্পারেচার বেড়ে যাওয়া, কমে যাওয়া, হঠাৎ করে কোন একজন সাদা কাপড় পরে রাস্তার মাঝখানে চলে আসা। এবং ওই হাইওয়েটার মানে একটু পরপরই ছোটখাটো অনেক টেম্পল রয়েছে। তো ওনাদের ওখানকার লোকালদের বিশ্বাস হচ্ছে মানে কেউ যদি এই টেম্পলগুলোর যে কোনো একটাতে পুজো না দিয়ে যায় তাহলেই তার মানে বিপদ সামনে। আচ্ছা, এরকম একটা মিথ ওখানে প্রচলিত। তো এই জন্যই ড্রাইভার আসলে মানে রাত্রি জার্নি করতে রাজি হয় না। কিন্তু তারপরে অনেক বলাবলির পর দ্বিগুণ ভাড়া দেওয়ার পর সে রাত্রে জার্নি করতে রাজি হয় এবং সন্ধ্যার ঠিক পরবর্তী সময় তারা মানে স্টার্ট করে তাদের জার্নি। তো তারা যখন ওই স্টেট হাইওয়ে 49 সেই রোডটার ঠিক মানে একদম গভীর রাতের দিকে প্রায় মাঝামাঝি অবস্থায় চলে গেছে বললেই হয়। এক পাশে হচ্ছে অনেক বড় ভারত মহাসাগর, সাগর, মানে খুব সুন্দর রাস্তাটা, হাইওয়েটা খুব সুন্দর। আর এক পাশে হচ্ছে পাহাড়, এক পাশে বন জঙ্গল, আবার কিছু কিছু জায়গায় লোকবসতি। তো এভাবে যেতে যেতে হঠাৎ করে একটা পর্যায়ে যেটা হয় যে ঘুটঘুট একটা অন্ধকারের ভিতরে গাড়িটা চলছে এরকম মনে হচ্ছে। কিছুক্ষণ আগে যেমন হাতের বাম পাশে যে সাগর ছিল সেটা দেখা যাচ্ছিল, ছোটখাটো লাইট দেখা যাচ্ছিল হাতের ডান পাশে জঙ্গলের ভিতরে, ছোটখাটো বাড়িঘর। কিন্তু এখন একটা পর্যায়ে যেটা মনে হচ্ছে যে শুধুমাত্র গাড়ির হেডলাইট আর কিচ্ছু নেই সামনে, শুধু সামনে রাস্তা দেখা যাচ্ছে আর কিচ্ছু নেই। তো একটা পর্যায়ে তারা একটু ঘাবড়ে গেল যে ঘটনা কি আসলে, মানে কিছুই দেখা যেতেছে না, এরকম হওয়ার কথা না। ড্রাইভারও বলতেছে আমি তো এখান থেকে অনেকবার ড্রাইভ করছি ভাই, রাস্তা দিয়ে গেছি, এরকম তো হয়নি কখন আসলে। মানে এটা তো ওই যে মিথ প্রচলিত ডার্ক সাইকেলে ফেসে যাওয়া সেরকম মনে হচ্ছে। এবং ওদের মধ্যে একজন দেখলো যে হঠাৎ করে রাস্তার বাম পাশে অনেক সময় ভাঙা থাকে না, যে এত কিলোমিটার লেখা থাকে জায়গা, তো ওরকম একটা জায়গা তারা ক্রস করলো এবং ঠিক আধা ঘন্টা পরে ওই জায়গাটি তারা ক্রস করতেছে বারবার। এটা মানে তাদের চোখে পড়লো এবং তারা তখন বুঝতে পারলো যে আসলে তারা আসলে ওই যে ডার্ক সাইকেল যেটা প্রচলিত ওই ইয়াটার ভিতরে পড়ে গেছে। এবং একটা পর্যায়ে তারা বেশ ভয় পেয়ে গেল এবং সাথে সাথে পেট্রোল ফুরোচ্ছে, কিন্তু রাস্তা কিন্তু যাচ্ছে না, সে একই রাস্তায় তারা বারবার ঘুরতেছে। তো বিশাল একটা ভয় কাজ করলো তাদের মাঝে। এবং তারা একটা সময় যেটা চিন্তা করলো যে না, আমরা গাড়িটা স্টপ করে রাখবো, কেননা পেট্রোল শেষ হয়ে যাচ্ছে, আমরা গাড়িটা স্টপ করে রাখবো। তো ইন দ্য মিন টাইম গাড়িটা স্টপ ছিল প্রায় 5 মিনিটের মতো। এই 5 মিনিটে কোনো ট্রাক বা কোনো গাড়ি ঘোড়া আসেওনি, যায়ওনি। তো হঠাৎ করে তারা দেখলো যে দূর থেকে একটা জিপের মতো অনেক পুরনো মডেলের একটা জিপ
ব্রিটিশ আমলের একটা মডেলের জিপ, মানে তাদের বরাবর আসতেছে, তাদের গাড়িটা বরাবর। তো তারা তখন চিন্তা করলো যে এত পুরনো জিপ তো এখানে থাকার কথা, এগুলো তো ব্রিটিশ আমলের জিপ, তো এটাই হাইওয়ে রোডে কিভাবে আসলো। তো ওইটা যখনই তাদের সামনে দিয়ে ক্রস করে চলে গেল, দেখলো যে গাড়িটার ভিতরে কেউ নেই, মানে ড্রাইভারও নেই, না ড্রাইভারও নেই, ড্রাইভারের সিটটা খালি, মানে ওখানে কেউ ড্রাইভ করছে না, কিন্তু গাড়িটা সম্পূর্ণ লাশে ভর্তি। ঠিক আছে, গাড়িটা সম্পূর্ণ লাশে ভর্তি এবং তাদের সামনে দিয়ে ক্রস করে চলে গেল। এবং তাদের কাছে মনে হচ্ছিল যে লাশগুলো অনেকটা ব্রিটিশ মানুষদের লাশ থাকে না যেরকম, মানে আমাদের নর্মাল, আমাদের মতো না, আমাদের মতো না, সোজা কথা। তো এই জিনিসটা তাদের চোখে পড়ছে এবং সাথে সাথে পাশে যে ভারত মহাসাগর সেটাও তারা চোখে পড়লো, ওশানটা, এবং সবকিছু হঠাৎ করে, মানে আগে যেমন একটা ডার্কনেস এর ভিতরে হারানো ছিল, এখন হঠাৎ করে আবার সবকিছু ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল একদম পুরো 1 সেকেন্ডের মাথায়। গাড়িটা ক্রস করে চলে গেল তাদেরকে জিপটা, এবং সব ঠিক হয়ে গেল। তারপর তার আস্তে আস্তে সামনের দিকে আবার গেল। আচ্ছা, মেনলি ভাই এটাই ছিল ঘটনা, শর্টকাটই বললাম আসলে। না না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাই মানে এইটাই ছিল ঘটনা। এখন ওই ড্রাইভারটাকে তারা অনেক প্রশ্নগুলো যে এটা কি দেখলাম আসলে, তারা 4 জন মিলে একই সাথে একই জিনিস দেখলো। তো তখন সে বললো যে আমি তো আপনাদের বলছি আগে যে এই ধরনের রোডগুলাতে মানে আমরা কখনোই রাতে কোনো ট্রিপ নেই না, তো এই জন্যই বলছিলাম যে সকালে যেতে, কেননা কখন এই অঘটন ঘটে যায় এটা আসলে বলা যায় বলতে পারে না, রাইট। এবং তারা যেটা ধারণা করে যেটা হয়তো বা কোনো ইংলিশ ওই সময়কার ওই সময়ের কোনো একটা ঘটনার প্রেক্ষিতেই এই ঘটনাটা এখনো ঘটে যাচ্ছে, রাইট। এবং তারা আমাকে যেটা ভাইয়া বলেন, উনি ওই শুভঙ্কর যে আমাকে যেটা বলেন যে তারা যখন ব্যাক করবে তারা ওই হাইওয়েটাতে আর ব্যাক করে, দিনের বেলাও ব্যাক করে, রাতে তো প্রশ্নই আসে না। তারা ভিতর দিয়ে মানে ট্রেন দিয়ে অনেক ঘুরে টুরে ঝামেলা করে তারপরে পন্ডিচেরি থেকে চেন্নাই, মানে যেভাবে এড়ানো যায় ওই রাস্তাটা সেভাবে এড়ানোর চেষ্টা করে। তারা খুব ফার্স্টে নাকি খুব মানে সাহসিকতা দেখিয়েছিল, কিন্তু শেষে আসলে সেটা ক্যারি করতে পারেনি আসলে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। বলুন আপনার নামটা বলতে হবে আগে, তারপর। আমার নাম রিগান, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। এবার যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। ঘটে 2014 সালে, মানে আমার আব্বা স্ট্রোক করে। আমার আব্বা 2014 সালে 15 ডিসেম্বর স্ট্রোক করে। তো সেদিন রাত্রেবেলা কোনো রকম আমার আব্বা জানে বাঁচে, উনি এখনো সুস্থ আছে, ভালো আছে। তো একদিন যায়, পরের দিন রাতে 17 ডিসেম্বর রাত্রে, তো আমি রাত্রেবেলা থাকি প্রতিনিয়ত। তো আমার আব্বা ঘুমায়, তো ওনার বেডের সাথে বেডে আরেকটা বেডে একটা রোগী ছিল। তো ওনার ভাগ্নের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ভালো একটা সম্পর্ক। আমরা একসাথে নিচে যাই, চা খাই, সময় কাটাই। তো ঠিক সেদিন রাত্রেও উনি মানে বললো হঠাৎ করে অনেক রাত্রে, যেমন ধরেন ফজরের আজানের কিছু আগে, 10-15 মিনিট আগে হবে, তখন উনি আমাকে বলতেছে চলেন রিগান ভাই নিচে যাই, চা খাই আসি। আমি বলছি ঠিক আছে আপনি যান, আমি আমার আব্বারে দেখা আমি আসতেছি। তো এইভাবে আমি ভিতরে গেলাম, আমার আব্বারে দেখলাম, দেখা আমি যখন বেরোতেছি, তো ওটা যারা ঢাকা মেডিকেলের সিসিইউতে গেছেন তারা দেখতে পারবে যে ওটা 3টা পার্টিশনে গেট আছে। প্রথম মেইন গেট, তারপর একটা গেট, তার ভিতরে মানে রোগী রাখার গেট। আমি ওই রোগী দেখাবো ওই রুম থেকে বেরোবো, সেকেন্ড গেটটা যখন পার করি তখন ওই ছেলের মামা তো আমার পিছন থেকে ডাকতেছে বাবা। তো আমি খেয়াল করলাম, পিছু করে দেখলাম যে ওনার মামা। তো আমি বললাম যে আঙ্কেল আপনি এই অবস্থায় কেন উঠে আসছেন? তো উনি বলতেছে বাবা আমার ভাইগনা নিচে গেছে, রাজীব ভাই নিচে গেছে। তো বলতেছে আরে বাবা তোমরা অনেক কষ্ট করতেছো, রাত ডাকতেছো, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমি বললাম যে আপনি যান, রেস্ট নেন, আমি কি ডাক দিয়ে দেবো? না থাক, ডাক দেবো না। তো এমন সময় কিছু কি হালকা পাতলা কথা হইলো ওনার সাথে। তো মানে বোঝা যায় যে ফজর বেলা যে একটা দূর মসজিদ থেকে, আবার ঢাকা মেডিকেলের সাথে কিন্তু সেকেন্ড যেটা ওটা কিন্তু নিচে কিন্তু মসজিদ আছে। তারপর ওই মসজিদে আজান না, দূর থেকে একটা বোঝা গেছে আজানের শব্দ আসতেছে। তো উনি আজানের শব্দ আমার কানে যখন আসছে তখন উনি বলতেছে যে বাবা আমি চলে যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি বললাম যে আঙ্কেল আপনি রেস্ট নেন। তো আমি বলে নিচে চলে আসছি, আমি আপনার ভাগ্নারে ডাক দিতেছি। তো আমি নিচে চলে আসি, তো আমার ভাগ্নারে বলতে যাই মিয়া চা দেন, চা খাইতে দিচ্ছি। আর বলছি যান আপনি উপরে যান, আপনার মামার আপনার ডাকতেছে। তো বলে উনি উপরে চলে গেছে। আমি চাটা খাইলাম, চাটা খাওয়ার পর আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পর দেখি যে উনি কান্নাকাটি করতেছে। আর ওনার এখানে কি একটা কথা কি আসলে বলতে একটু ভুলেছে যে আমার আব্বার মনিটরিং লাগানো ছিল, পালস কত উঠতেছে নামতেছে, তো সেম উনারও লাগানো ছিল। তো যা যখন আমি দেখছি যে উনি মারা গেছে, তখন ডাক্তাররা দেখতেছি ওইগুলা সব খুলতেছে, যে পালসের ইয়েগুলো খুলতেছে। তো আমি বলি রাজীব ভাই কি হয়েছে? আমার মামা তো নাই ভাই। আমি এটা কি বলেন?
বলে হ্যাঁ মামাতো নেই। তখন আমি শক হয়ে যাই, মানে আমার মাথাটা ব্লাইন্ড হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারতেছি না আর ওনারা বলতেও পারতেছি না। আর উনি আমার রিটার্ন প্রশ্ন করেন যে আমার মামা কখন আপনার ডাকছে বা কি কথা হয়েছে। তো আমি না পরে নিজে নিজে চিন্তায় পড়ে যাই যে আমি কার সাথে কথা বলছি। ইভেন 7-8 মিনিট আগে আমি কার সাথে কথা বলছি, আর ওই লোকটা আমার সাথে বা কে বা কিভাবে। তখন আমার মাথায় খেয়াল হচ্ছে ওনার তো মনিটরিং লাগানো ছিল, তো এই অবস্থা তো নার্স বা ডাক্তার ওনাকে ওখান থেকে উঠে আসতে দিব না। তো আমি কার সাথে কথা বলছি আমি এইটার হিসাব এখনো পর্যন্ত মিলাতে পারিনি। আমি আমাদের এলাকায় এক হুজুর আছে, আমি হুজুরের সাথে কথা বলছি যে হুজুর দেখেন এই ঘটনা আছে। হুজুর আমার বলছে এটা নিয়ে তোমার তো চিন্তা করার কিছু নাই বা ইয়ে করা নাই, এটা হয়তো ছিল ওনার ভাইগনার সাথে দেখা করতে চাইছিল বা তোমার সাথে দেখা হয়েছে, তোমার সাথে কথা বলছে, ওই হয়তো একটা কিছু হতে পারে। কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমার কোনো কেউ দিতে পারে না, আমি রাজপন্ড হয়ে যাচ্ছি। সেটাই, মানে মানুষ কেন এরকম মৃত্যুর আগে আপনার সাথে এসে দেখা দিয়ে গেলেন এবং তিনি কিভাবে আসলেন এবং তিনি ওইখানে কিভাবে আসলেন যখন তিনি বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছেন বা ততক্ষণ হয়তো মারাও গেছেন, সেই মুহূর্তে আপনার কেন তার সাথে দেখা হলো, এটা একটা রহস্যজনক ব্যাপার। জিনিস কি রাসেল ভাই উনি বললো যে আজানের সময় আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি জিনিসটা পরবর্তী লাইনগুলো ঠিকভাবে মিলাইছি যে উনি ক্যামেরা কি বলতে চেয়েছিল, কি বুঝাতে চেয়েছিল, যেটা আমি ব্যাখ্যা আজও সেটাই না। সবচেয়ে বড় প্রশ্ন যে আপনার সামনে কেন আসলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমরা আজকে যে ঘটনাগুলো শুনলাম, প্রথম ঘটনাটার কথা যদি বলি, যে প্রথম ঘটনাটিতেও একটা মেয়ে সে নীল শাড়ি এবং লাল টিপ পরে দাঁড়িয়ে আছে এবং সেটাকে বারবার দেখতে পাচ্ছেন তিনি কেন দেখছেন, তার কাছে কেন ইনফরমেশন আসছে। নন্দিতা আমাদের একটা ঘটনা পাঠিয়েছেন কলকাতা থেকে, যে ঘটনাটি আমরা শুনবো। এটি একটি অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপটি শোনার পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আমি নন্দিতা কলকাতা ইন্ডিয়া থেকে বলছি। আমি ভূত এফএমের খুব বড় একজন ফ্যান। বিগত 2.5 বছর ধরে আমি ভূত এফএম শুনছি, তো নিয়মিত শোনা হয়। মাঝে মধ্যে কিছু এপিসোড হয়তো মিস করে গেলে সেটা অ্যাপের মাধ্যমে শুনে নিই। আমার কাছে আমার কিছু ফ্যামিলি স্টোরি রয়েছে, তো সেগুলো আমি আপনাদের সঙ্গে অনেকদিন ধরেই শেয়ার করতে চাইছিলাম, কিন্তু সময় না হয়ে ওঠার কারণে হয়তো শেয়ার করে ওঠা হয়নি। তো এই মুহূর্তে আমার কাছে কিছু স্টোরি রয়েছে, তার মধ্যে থেকে আমি একটা স্টোরি আপনাদের শোনাতে চাই। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিরই স্টোরি, আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু ঘটনা। আমার মায়ের মামার বাড়ি, সেটি বসিরহাট জেলার একটি গ্রাম অঞ্চলে। তো সেখানে আমার মায়ের ফ্যামিলির মানে মায়ের মামা ও তার বড় ফ্যামিলি ছিল। মায়ের মামা 5-6 মামা, ইভেন তাদের খুব বড় সংসার। তো সেখানে সবাই একসঙ্গেই থাকতো। তো প্রতিটা ভাইয়ের যে ঘরগুলো ছিল রাউন্ড করে বাড়িটা ছিল, মধ্যিখানে ফাঁকা জায়গা, আর ইভেন ঘরগুলো সব 10-12টা ঘর পুরো গোল করে ঘেরা। তো ঘরের ঠিক পেছনে একটি জায়গা, সেখানে একটা বেল গাছ এবং বেল গাছের সামনে একটা পুকুর ছিল। তো ওখানকার মানুষের এবং আমাদের এই ফ্যামিলির কিছু মানুষের বিশ্বাস ছিল যে বেলগাছে ব্রহ্মদৈত্য বলে কোন একটা আত্মা নিবাস করে। তো একটা পুজোর সময়, দুর্গাপুজোর সময়, তো দশমীর দিন রাত্রেবেলা, তো প্রত্যেকে নিজের বাড়ি ঘরের সামনে সবার বাচ্চাদেরকে দোল্লায় শুইয়ে এবং সবাই ঠাকুর বিসর্জন দেখতে যায়। তো পুরো বাড়িতে কেউ না থাকায় একটি বৃদ্ধ মহিলাই শুধু ছিলেন যিনি চোখে দেখতে পেতেন না। তিনি সেই ঘরের মধ্যে, যে ঘরে তিনি বৃদ্ধ মহিলাটি ছিলেন, সেই ঘরে একটি শিশুকন্যা ছিল। সেই শিশুকন্যাটি নবজাত শিশুকন্যা, এই মাস 3-4 হবে হয়তো। তো সেই শিশুকন্যাটি কে ওখানে রেখে বাকি সবাই মানে 8 ঘন্টার জন্য শুধু দুর্গা মণ্ডপের কাছে গেছিল। শিশুকন্যাটি ঘুমাচ্ছিল। তো দুর্গা মণ্ডপটা ঘর থেকে জাস্ট কিছুটা দূরেই, বেশি দূরেও না। তো বাকি সবার ঘরেই সবার বাচ্চা, কারোর বাচ্চা দোলায় ঘুমাচ্ছিল, কারোর বাচ্চা খেলছিল। তো এমতো সময় বাড়িতে শুধু বড় কেউ ছিল না, বড় বলতে শুধু ওই অন্ধ ঠাকুমাটি ছিলেন।
তো এমতো সময় হঠাৎ যখন সবাই বাড়ি ফিরলো পুজোর শেষে, তো পুজো বিসর্জনের শেষে, তো বাড়িতে এসে সে যে যার ঘরে যে ঘরে ঠাকুমাটি ছিলেন সেই ঘরে গিয়ে দেখলেন যে ঠাকুমাটির দোল্লাটা দুলিয়ে যাচ্ছে, কিন্তু দোল্লাতে বাচ্চা নেই। তো সবাই ভাবলো যে বাচ্চাটি হয়তো কোথাও কোনো কারণে দোল্লা থেকে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে বা কোনো কারণে এদিক ওদিক চলে গেছে। তো সারা বাড়ি ইভেন সমস্ত স্থানে বাচ্চাটিকে খোঁজা শুরু হয়ে গেল। তো বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে কোনো এদিক ওদিক ইভেন বাড়ির পেছনে সব জায়গায় খোঁজা হলো, তো কোথাও পাওয়া গেল না। তো অবশেষে এক বাড়িরই এক ব্যক্তি তিনি বললেন যে পেছনে পুকুর ধারে যদি কোনো কারণে চলে গিয়ে থাকে বা কোনো জন্তু জানোয়ার যদি মুখে করে তুলে নিয়ে গিয়ে থাকে, তো সেজন্য পিছনে পুকুর ধারে একবার ওই জায়গাটা বেলগাছের গোড়ায় গিয়ে দেখা যাক। তো সেখানে যখন গেলেন তো সেখানে দেখতে পেলেন না কারো কোনো কিছু, কিন্তু সেখানে গিয়ে টর্চ মেরে যখন দেখা গেল এদিক ওদিক টর্চ মারতে হঠাৎ বেলগাছের ওপরে যখন টর্চের আলোটা কোনো কারণে পড়লো, তখন বেলগাছের উপর থেকে একটা ঝপ করে আওয়াজ হলো কিছু জলের মধ্যে করা। তো সেই আওয়াজটা শুনে সবাই যখন জলের মধ্যে টর্চটা মারলো, তো টর্চটা মারতে দেখলো যে জলটার মধ্যে কিছু একটা ভারী জিনিস পড়েছে। তো সঙ্গে সঙ্গে কেউ গিয়ে ওখানে ওটা দেখার জন্য যখন কেউ জলে ঝাঁপ দিল, গিয়ে দেখে বাচ্চাটার মৃতদেহ। তো সঙ্গে সঙ্গে সবাই বাচ্চাটার মৃতদেহ দেখার পরে সবাই যখন বেলগাছে লাইট মারলো, তখন কেউ একটি অদ্ভুত খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য দেখলো, যে একটি লোমশ হাত, লোমশ পা, ইভেন শুধু কালো বড় বড় চোখ, লাল চকচকে বড় বড় চোখ, এরকমই একটি অবয়ব দেখলো এবং সেটা বিকট হাসি করে কোথাও উধাও হয়ে গেল। তো বাচ্চাটাকে যখন তুলে আনা দেখা গেল যে বাচ্চাটার বডিতে এক বিন্দু রক্ত নেই, আর গলার ঠিক ছোট শিশুর গলার ঠিক নলির নলির এক পাশে দুটো ফুটো। তো ইভেন সেখান থেকে সমস্ত রক্ত বোধহয় বেরিয়ে গেছে বডির, সেটা বোঝা যাচ্ছে যে বডিতে কত রকম বাচ্চাটা খুব একদম সাদা হয়ে গেছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, সেগুলো ডাক্তার তখন অ্যাভেলেবেল ছিল না। তখন ওই পাড়ারই যে সমস্ত যে কিছু হাতুড়ে ডাক্তার বা বৈদ্য টাইপের ছিল তাদের কাছে বললেন যে সেই রক্ত অল্পতার জন্য বাচ্চাটি মারা গেছে। তো পুরো শরীরের হঠাৎ করে সমস্ত রক্ত শূন্য হয়ে গেছে। তো পরবর্তী সময় ওই বেলগাছটার একটি গুণিনকে নিয়ে আসা হলো, নিয়ে বেলগাছটা দেখানো হলো। তো দেখানো হওয়ার ফলে তিনি বললেন যে বেলগাছটা কিছুদিন ওখানে বাড়ি করার জন্য সবাই বাড়ির প্রত্যেকে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে এখানে একটি বাড়ি বানানো হবে। তো তার জন্য ওখানে মাপজোপ করা হয়েছে, বেলগাছটা কাটা পড়ার একখানা ওখানে ওরা উদ্যোগ নিয়েছে যে বেলগাছটাকে কেটে ফেলে দেওয়া হবে। তো ইভেন সেই জন্য নাকি উনি ওই যে বেলগাছে যে অবস্থান করতে যে বন্ধু দৈত্যটা, সে আমাদের জাস্ট একটু শিক্ষা দেওয়ার জন্য যে ওখানে উনি আছেন যেন গাছটার কোনো ক্ষতি না হয়, সেই জন্য উনি এই বাচ্চাটার ক্ষতি করে। তো তখন বলে যে আজকে এই বাচ্চাটার ক্ষতি করতে পেরেছে, আবার অন্য কোনো বাচ্চার ক্ষতি করবে এরকম হুঠাৎ। তো তার জন্য যে ওঝা এসেছিলেন তিনি এসে বললেন যে এই গাছটাকে বন্ধ করতে হবে, বন্ধ করে ওই যে বেলগাছে যে ওর যে আত্মাটা রয়েছে বেলগাছের মধ্যে, সেই আত্মাটাকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করতে হবে। আর এইটা যে এখান থেকে সেকে চলে যেতে হবে, বিকজ তিনি যে এই কাজ করেছে বাড়ির একটি বাচ্চার ক্ষতি করে দিয়ে গেছেন, যে একটি বাচ্চা অসহ্যজাত বাচ্চা মারা গেছে। তো সেইটার জন্য যাতে ওনাকে এখান থেকে বিতাড়িত করা যায় ব্রহ্মদৈত্যটা, সেই জন্য তারা এরকম একটা অভিপ্রায় নিলে একটি যজ্ঞ করলো। তো যজ্ঞ করার পরে গাছটাকে বন্ধ করে সেই গাছটাকে কিছুদিন পরে, একটা নির্দিষ্ট দিন পরে, 11 দিন পরে গাছটাকে কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে সেই সময় আর যদি ইনিশিয়ালি কোনো সমস্যা হয়নি, কিন্তু যে মায়ের যে মামা যে দাদুর বা বাচ্চাটি মারা গেছিলেন, যে বাচ্চা শিশুকন্যাটি মারা গেছিলেন, তার যে মা আমার মায়ের মামি, তিনি পরবর্তী সময়ে যে কটা সন্তান জন্ম দিতেন ওই ঘটনাটি ঘটার পরে, তিনি যে কটা সন্তান জন্ম দিতেন প্রতিটা সন্তানই কোনো না কোনো কারণে মারা যায়। 1 বার 2 বার 3 বার করে এরকম 4-5টা সন্তান তার মারা গেছে, ইভেন বিনা কারণে শ্বাসরোধ হয়ে মারা যেত। তো পরবর্তী সময় এই ব্যাপারটা যখন অনেক বেশি হলো যে পরপর প্রতিটা বাচ্চা মারা যাচ্ছে, তখন তারা এটাকে একটা ভালো থেকে বড় একটা ওঝার কাছে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে সে ওঝাটা বললেন যে এই যে গাছটা, বেল গাছটা সমস্ত ঘটনায় প্রথম থেকে খুলে বলা হয়েছে। তো তার ফলে তিনি বললেন যে এই গাছটা যে কাটা হয়েছিল, যার ফলে ওকে ঠিক করে তাড়ানো যায়নি, আমাদের যে রিচুয়ালস গুলো করা হয়েছিল সেই রিচুয়ালস গুলো প্রপার হয়নি।
তো যার ফলে কি হয় সেই প্রভাবটা থেকে গেছে। আর উনি ওই ব্রহ্মদৈত্যের প্রভাবে যখনই ওই পার্টিকুলার ওই মামার মানে যখনই বাচ্চা কাচ্চা হতো, আমার মায়ের ওই মামার যখনই মানে ওয়াইফের বাচ্চা হতো, তখনই ও ওকে অ্যাটাক করে মামিকে পজেস করে বাচ্চাটা মামির দ্বারাই মেরে ফেলানো হয়। মামি নিজে চাপ দিয়ে বা শ্বাসরোধ করে মেরে ফেলতে বাচ্চাটাকে। তারপরে অনেক জোর করে অনেক কবচ অনেক গুণিনকে দেখিয়ে ভালো করে ওনাদের যে লাস্ট যে গুণিনকে দেখানো হয়েছিল তিনি ভালো করে ওনাকে ঝাড়িয়ে ওনার সমস্ত দেহ বন্ধ করে ওনাকে তাবিজ দিয়ে তারপরে যখন ওনার বাচ্চা আবার আসলো তখন ওনাকে এই চত্বর থেকে মানে ওনার অন্য জায়গায় অনেক দূরে কোথাও মানে পাঠানো হলো অন্য কোনো রিলেটিভের বাড়িতে। সেখানে গিয়ে বাচ্চাটা 1 বছর বড় হলো, তারপরে সে আবার পুনরায় এখানে আসলো। তো এইভাবে তারপর থেকে আর সেরকম কোনো অসুবিধা হয়নি। এখন সেরকমই রয়েছে, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতেই স্টোরিটা খুবই প্রচলিত। ইভেন সেই মামা দাদু হয় আমার, তো আমরা তাকেও দেখেছি। ইভেন তারপরে যে তার যে সন্তান হয়েছে সেই 2 সন্তান হয়, একটি ছেলে একটি মেয়ে। তো তারাও এখন প্রতিষ্ঠিত, তারা মানে এখন মানে ভালোভাবেই রয়েছে, কিন্তু কারোর কোনো অসুবিধা আর হয়নি। তো এটা আমাদের ফ্যামিলির একটা খুবই প্রচলিত ঘটনা। মানে এটার জন্য কোনো প্রমাণ বা কোনো কিছুর প্রয়োজন হয় না, বিকজ যে এইটা আমাদের ফ্যামিলির সঙ্গেই হয়েছে। তো এটা খুবই আমাদের কাছে একটি মানে রহস্যজনক থেকে শুরু করে বলতে পারেন একটি খুবই ভীতিপ্রদ একটি ঘটনা, বাট এটা খুবই সত্যি ঘটনা। আমি আশা করব যদি আমার ঘটনা সিলেক্টেড হয় তাহলে আমি এরকম আরো অনেক রোমাঞ্চকর এবং রহস্যজনক ঘটনা আমার কাছে রয়েছে, যেটা হয়তো কিছু আমার সঙ্গেও ঘটেছে, তো সেইগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। সবার জন্য শুভকামনা রইল। আর 16 ডিসেম্বর আমার জন্মদিন। আশা করি বাংলাদেশের স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে আমার জন্মদিনটাও আমি ভালো করে উদযাপন করব। আর আপনারা যদি আমাকে উইশ করেন তো আমার আরো বেশি খুবই আনন্দিত লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ টিম ভূত এফএম। উইশ যে এরকম ভূত এফএম আরো অনেক 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 বছর চলুক, যাতে আমরা এরকম অনেক মজার গল্প আরো অনেক ভীতিপ্রদ গল্প যেন আমরা শুনতে পাই এবং আনন্দিত হই। থ্যাংক ইউ সো মাচ। এখন সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে এবং আপনার ঘটনাটি, আপনার নামটা বলে কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটি বলবেন প্লিজ। আমি মোহাম্মদ মিজানুর রহমান রনি, আমি এসেছি উত্তরা থেকে। ধন্যবাদ রেডিও ফুর্তি এবং রাসেল ভাই। আমি ঘটনাবাড়ি মূল ঘটনায় এসেছি। রাসেল ভাই ঘটনা শুনছি আমি আমার বাবার কাছ থেকে, বাবা শুনছিল তার মুখের কাছ থেকে। স্বাধীনতা পরবর্তী সময়ের ঘটনা এটি। তো রাসেল ভাই তখনকার সময় 75 কি 80 সময়ের দিকে ঘটনা। তো তখনকার সময় আমাদের আঞ্চলিক সড়কের প্রথম সড়কটা ছিল সেটা ছিল কাঁচামাটির রাস্তা। তো কাঁচামাটির রাস্তা হওয়ার কারণে রাস্তা দিকে কোনো বাস ট্র্যাক তো কল্পনাই করা যায় না। তো গরু গাড়ি এবং সাইকেল সাধারণত চলাচল করতো তখনকার সময়। তো গ্রামের বাজার সাধারণত অনেক দূরে হয়, আর তখনকার সময় মানুষ 4-5 কিলোমিটার দূরে পথ হেঁটে সাধারণত বাজারে আসে। তো কিনারাম নামে একজন পান বিক্রেতা ছিলেন, যিনি অনেক দূরের পথ হেঁটে হেঁটে তিনি বাজারে আসতেন এবং পান বিক্রি করতেন। আচ্ছা। তো বৃষ্টির দিন, কোন একদিন হয়তো আষাঢ় কি শ্রাবণ হবে, কোন একদিন বৃষ্টির দিন। আর উনি যখন যেতেন ওনার যাওয়ার পথে 2টো বড় বাগান পড়তো, একটা বটগাছ পড়তো, আর কিছু নির্জন এলাকা ছিল। তো ওনাই যখন ওই বটগাছের ওখান থেকে যেতেন তখনই একটা অদৃশ্য আওয়াজ দেখতেন, কিন্তু কখনোই কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস বা কারো অদৃশ্য ছায়া এরকম কোনো কিছু তিনি দেখতেন না। তো ওনার কাছে এরকম জোরাজোরি করতো অনেকটা, যে কিনারাম ডাকতো বা যে আজকে এরকম, মানে তার সাথে সে এড়াই যেত। সে মানে এমন একটা অবস্থা, মানে তার সাথে রসিকতা করতেছে, কারণ সে ছিল তেজস্বী পুরুষ এবং সাহসী। তার কাছে এই সমস্ত ভূত বা প্যারানর্মাল কিছু আছে এই বলে সে কখনো বিশ্বাস করতো না। তো এভাবেই ছিল। তো এরকম দীর্ঘদিন যায়, এভাবে বলে আসে, বলে এই আজ না এই পরে, এভাবে সে এড়িয়ে যাচ্ছিল, মানে একটা ছেলে খেলার মতন অবস্থায়। তো একদিন উনি ভাবলেন যে কিছু একটা যদি করে বসে বাই চান্স। তো একদিন উনি বাজারে যাওয়ার সময় বলে দিলেন, ওইরকম যখন বলে উঠছে ঠিক আছে আচ্ছা আজকে। তো উনি বাজারে গেলেন, বাজারে সে পান বিক্রি করার পরে তিনি খাওয়া দাওয়া করলেন, কারণ আজকে তার মাথায় আছে যে আজকে এই ফাইট হবে, তার সাথে দস্তাদস্তি হবে, যেহেতু ভূতের সাথে এতদিন ধরে সে বলতেছে। যাই হোক, সে খাওয়া দাওয়া করে টোরে ফ্রেশ ট্রেশ হয়ে তার খালি হাজিটা নিয়ে সে আসতেছিল। তো রাসেল ভাই সেদিনকার আবহাওয়াটা ছিল খুবই খারাপ, বৃষ্টি পড়ছিল, বিকেলবেলা ছিল আকাশ মেঘাচ্ছন্ন এবং
হালকা হালকা বাতাস ছিল, আর রাতে সন্ধ্যার পর থেকে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, সে যখন ওই নির্দিষ্ট স্থানে আসে, তারপর তো আমাদের সেই দস্ততে শুরু হয়ে যায় এবং দীর্ঘক্ষণ ধরেই এটা চলে। কারণ গ্রামের বাজার শেষ করে আস্তে আস্তে তার 10টা কি 11টা বেজেছিল। তো যাই হোক, তখন থেকে ওনাদের এই দস্ততে শুরু হয়ে যায়, আর এটা চলে অনেক রাত শেষ অবধি। কারণ এটা শেষ অবধি চলে এই কারণে বুঝতে পারলাম, কারণ তখন সাধারণত আপনারা জানেন যে গ্রামের বাড়িতে বা কিছু কিছু টাইম আছে যেগুলো আসলে ভৌতিক বা হন্টেড টাইম ধরা হয়। কারণ ওই সময় আজানের ঠিক আগ মুহূর্তে তো রহিম মিয়া নামে একজন লোক ছিলেন বটগাছের নিকটবর্তী। তো তিনি ভাবলেন তিনি হয়তো বা বাইরে যাবেন বা তাহাজ্জুদ নামাজ পড়বেন। যাই হোক, তিনি উঠছিলেন, তো আজানের অপেক্ষা করছিলেন যে তিনি হয়তো বাইরে নামবেন। তো ওই হালকা হালকা বৃষ্টির মধ্যে থেকেও তিনি বাইরে একটু ধুমধুম বা এই দস্তদস্তি হচ্ছে এরকম তিনি একটা আওয়াজ অনুভব করলেন। এরই মাঝে যখন ফজরের আজান পড়ে যায়, তখন তিনি 3 ব্যাটারির টর্চ লাইট নিয়ে তিনি ওই পুকুর মানে পাশে যে ছোট খালটা ছিল বটগাছ ওই এলাকায় ওইখানেই আসলেন, বা তিনি ওখান থেকে উজু করেন মূলত। ওখানে এসে তিনি তো দেখলেন যে লোকটাকে তো চিনেন কিনারাম, ঠিক আছে। তিনি যখন লাইট ধরলেন, তখন দেখতেছেন তিনি হাত পাও মানে অবশ হয়ে যাচ্ছে, বা তার মানে শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, এরকম তিনি একটা দৃশ্য দেখলেন। তো এরকম দৃশ্য দেখার পরে এবং দেখলেন যে পুরো এলাকাটা একদম কর্দমাযুক্ত হয়ে গেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে যে অনেক কিছু আজকে হয়েছে। তো যাই হোক, উনি ভাবলেন যে লোকটা বেঁচে আছে কিনা, না এখন মারা গেল কিনা, তিনি কনফিউশন ছিলেন। যাই হোক, উনি তার ছেলেকে ডাকলেন এবং বাসায় নিয়ে আসার পরে দুটো পরিষ্কার করে তাকে যখন উনি একদিন চেতনা তার ছিল না, ওইভাবেই পড়েছিল। তো পরে তার জ্ঞান ফেরার পর কবিরাজ ডাকা হয়, কারণ তার মানে স্বাভাবিক তিনি হয়তো সময় লাগে আর কি। তো 2-3 দিন পরে তিনি যখন পুরোপুরি স্বাভাবিক সুস্থ হন, তখন তিনি রহিম মিয়ার কাছে এই প্রিভিয়াস পুরো ঘটনাটাই বলেন যে এই আমাকে করে, এই করে। তো এইভাবেই এড়িয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে কখন কোনো ক্ষতি করে বসে কিনা, বা যদি অ্যাটাক করে বসে, এরকম যদি কিছু হয়। তো আজকে এই হয়েছিল এবং আমি আজকে 11টা 11:30 দিকে এখানে আসছি। আর তো এইটি হলো। তো যাই হোক, আমি যে বেঁচে ফিরেছি, এটি হয়তো আমার ভাগ্য ভালো, আপনি আসছেন টাইম মতন। তো তারপর সেই রহিম মিয়ার কাছ থেকে রহিম মিয়ার পরবর্তীতে আমার বাবাকে ঘটনাটি বলে, আমি বাবার কাছ থেকে ঘটনাটা শুনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে, এবং আমাদের সাথে আরো একজন নতুন অতিথি যোগ দিয়েছেন, তার কাছে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। সাদাত, আরেকবার নামটা বলতাম। তৌসিফ সাদাত। তৌসিফ ভাই, আপনার ঘটনায় চলে যাই আমরা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সময় দেওয়ার জন্য। ঘটনাটা হচ্ছে শীতকালে নভেম্বরের 1 তারিখ। ওই দিন অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না। জি। তো যেহেতু কারেন্ট নেই, বাসায় কিছু করার নেই, তো আমরা সবাই ছাদে উঠি। ছাদে উঠে জাস্ট আমরা অনেক সময় এরকম ছাদে উঠি আমরা জাস্ট গল্প করার জন্য, সবাই একসাথে বসে গল্প করার একটা ভালো জায়গা ছাদ। তো ওই দিনও আমরা জাস্ট যেহেতু কারেন্ট নেই, আমরা উপরে ছাদে উঠে সবাই একটা জায়গায় বসে গল্প করতে থাকি। যেহেতু শীতের রাত, স্বাভাবিকভাবে সবাই একটু একসাথে মিলে ঝিলে বসি। তো এই মধ্যে হঠাৎ আমাদের সাথে আমাদের অ্যাপার্টমেন্টেরই একজন, সে তার সাথে করে, যেহেতু অন্ধকার, সাথে করে কিছু প্রদীপ নিয়ে আসে আর কি। এমনিতে তো প্রদীপ অন্ধকারে দেখতে ভাল লাগে, তো সাথে করে 4টা প্রদীপ নিয়ে আসে। তো হঠাৎ করে সে ওই আড্ডা থেকে উঠে ছাদে, আমাদের ছাদটা মোটামুটি বেশ বড়, তো ছাদের অন্য আরেকটা পাশে চলে গিয়ে সে 4টা প্রদীপ ধরানোর পর একটা স্পেস সে রাখে 4টার মাঝখানে, এবং সে মাঝখানে বসে। আমরা ব্যাপারটা ওইভাবে খেয়াল করিনি, আমরা আমাদের আড্ডাতেই মেতেছিলাম। তো সে যেটা করে যে সে ওই 4টা প্রদীপ চারদিকে জ্বালিয়ে সে মাঝখানটাতে বসে এবং বসে ধ্যান করতে থাকে। আচ্ছা। তো হঠাৎ কিছুক্ষণ পরে তার ধ্যানটা ভেঙে যায়। কেন ভেঙে যায় সেটা অবশ্য আমরা ভাবে জানি না, বাট সে ধ্যান ভেঙে যায় এবং তার যে 4টা প্রদীপ জ্বলছিল সেগুলো হঠাৎ করে নিভে যায়। তো জায়গাটা স্বাভাবিকভাবেই কারেন্ট নাই, অন্ধকার হয়ে যায় আবার আগের মতোই। তো সে ওই অবস্থায় ওই প্রদীপগুলো ওখানে পড়েছিল, এবং সে আমাদের সাথে এসে আবার আড্ডায় যোগ দেয়। আচ্ছা।
তো যোগ দেওয়ার পরে আমরা সবাই মজা করছিলাম, কথাবার্তা বলছিলাম, ভালোই লাগছিল। তো হঠাৎ করে সে কেমন যেন একদম নিশ্চুপ হয়ে যায়, কথা বলা থামিয়ে দেয়। তো আমরা একটু অবাকই হই যে কি হয়েছে আসলে, ওর হঠাৎ কেন এরকম করছে। আচ্ছা, ও এমনি তো একটু ভীতু প্রকৃতির, ওর নাম হচ্ছে মিতুল, আমাদের পাশে বাসায় থাকে। তো আমরা ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে তোমার, তুমি কেন নিশ্চুপ হয়ে গেলে। তো ও একটু সময় নেয় উত্তরটা দিতে। তো একটু সময় নিয়ে সে বলে তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে কিসের শব্দ, যেহেতু আমরা সবাই এখানে অনেকে আছি, শব্দ হচ্ছিল আমাদের কথাবার্তার। তো সবাই আমরা ওকে আবার বলি কিসের শব্দ হচ্ছে, কই কিছু না, তো আমাদের কথাবার্তা হচ্ছে, শব্দ হবেই। তো বলে যে না না, এটা না কোনো নূপুরের শব্দ, তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে না, আমরা তো যেহেতু তখন হট্টগোল হচ্ছিল স্বাভাবিকভাবেই ওভাবে ক্লিয়ারলি শুনতে পারছিলাম না। তো আমাদেরকে বললো যে একটু চুপ হয়ে তোমরা শুনো, শব্দটা শোনা যায় কিনা। তো আমরা স্বাভাবিকভাবে একটু অবাক হলাম, ঠিক আছে বলতেছে, শুনি কি হয়। তো এমনি তো ভীতু প্রকৃতির। তো আমরা সবাই চুপ হয়ে শুনলাম। তো আমরাও যখন চুপ হয়ে যায় তখন আমরাও আমাদের কানেও শব্দটা আসে, যে মনে হচ্ছে যে শব্দটা মানে মুভ করছে, যে এক জায়গা থেকে হচ্ছে, এমন না যে মনে হচ্ছে যে ছাদের চারপাশে শব্দটা ঘুরছে। আচ্ছা, এটা মুভ করছে, সব এক জায়গা থেকে হচ্ছে। তো এটা আমাদের কাছেও ভালো লাগেনি যে আমার এখানে কে শব্দ করবে, আমরা তো ওই ছাদে আমরাই আছি, আর কেউ নাই, অন্য পাশেও কেউ নেই, তো কোথা থেকে শব্দটা হবে। তো আমরাও স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে যাই, এবং ভয় পাওয়ার পরে তখন আর আমাদের ছাদে থাকতে ভালো লাগে না, আমরা ছাদে থেকে চলে যেতে চাই। আচ্ছা, তো এই মধ্যেই আমাদের দুইজন তারা আগে ভাগেই এই ব্যাপারটা বুঝতে পেরে তারা আগে চলে যায় আর কি। তো তারা যখন চলে যায় তখন তারা আমাদের যেই লিফটের যে রুমটা আছে ওখান থেকে একটা আর্তচিৎকার শুনতে পায়। তো শুনতে পাওয়ার পর ওটা আমরা শুনি, পরে আমরা ওদের কাছ থেকে শুনেছি আর কি, এটা ওই আর্তচিৎকারের শব্দটা। তো যেটা হয় যে আমরা সবাই আস্তে ধীরে অন্ধকারের মধ্যে যে যার মতো করে বাসায় চলে যাই ও শব্দটা শোনার পরে। আচ্ছা, তারপরে যেটা হয় যে মিতুল, যে ওর ছোট বোন, বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার পরে সে একই শব্দ সে তার ওই ওয়াশরুমেও শুনতে পায়, নুপুরের শব্দ হচ্ছে, এবং সে নিজেও একটু ভীতু প্রকৃতির। তো সে বেশ ভয় পেয়ে যায় এবং মানসিকভাবেও বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এবং অন্ধকার কি করবে, পরে ভয়ে ভয়ে সে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘুমিয়ে যায় আর কি। ওই ভয়ের মনে ভয় নিয়ে সে ঘুমিয়ে যায়। আচ্ছা, তো সে যখন ঘুমিয়ে যায় তখন সে একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নটা এরকম যে একটা মেয়ে সাদা পোশাক পরা, এবং কিন্তু সে তার চেহারাটা বুঝতে পারছে না, পুরো শরীরে সাদা পোশাক পরা, এবং সে তার চেহারাটা বুঝতে পারে না। তো তাদের বারান্দায় একটা খরগোশ তারা পালে। তো ওই মিম সে দেখে যে তাদের ওই খরগোশটা, ওই মেয়েটা, সাদা পোশাক পরা মেয়েটা খরগোশটাকে মানে মেরে ফেলতে চাচ্ছে, ছিঁড়ে ফেলতে চাচ্ছে, রক্তাক্ত অবস্থা করতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, সো এই স্বপ্নটা সে দেখে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে। তো এরপরে সে যখন সকালবেলায় ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে ওঠার পরে সে মানে একটু আতঙ্কগ্রস্তই থাকে যে কি দেখলাম আমি, আমাদের বাসার খরগোশটি কি দেখলাম আমি। সে এরপরে সে একটু আতঙ্কগ্রস্ত অবস্থায় সে বারান্দায় যায়, ছুটে যাওয়ার পরে সে তার ওই খরগোশটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, রাতের বেলা, শীতের রাত, তো কাপড় দিয়ে ঢাকা ছিল, সে কাপড়টা উঠিয়ে দেখে যে খরগোশটা একদম নিথর হয়ে পড়ে আছে, নিস্তেজ দেহ। তো সে প্রথমে আসলে মানে আন্দাজ করতে পারে না যে মানে খরগোশটা কি আসলে মানে কি শীতে জমে গেছে না কি অন্য কোনো কিছু হয়েছে, কি হয়েছে বুঝতে পারে না। তো পরে যখন সে যখন খাঁচাটা খোলে, সে খরগোশটাকে মৃত দেখতে পায় আর কি, জাস্ট সে স্বপ্নেই দেখেছে, যেটা সে স্বপ্নে রাতে দেখেছে। তো এটা অদ্ভুত আর কি ঘটনা, মানে জাস্ট যেটা স্বপ্নে দেখলো ছাদে যেটা হলো ওরকম কিছু একটা হয়ে গেছে আর কি এখানে। তো এই হচ্ছে আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
কোথা থেকে এসেছেন, নামটা বলবেন? জি, আমি তুষার, রাজধানী বনশ্রী থেকে আমি এসেছি। ওকে, শুরু করুন আপনার ঘটনাটা শুনি আমরা। যে আমার ঘটনাটি মেইনলি হলো আমার নানাবাড়ি বলতে আমার নানার ভাইয়ের বাড়িকে কেন্দ্র করে। তো বাড়ির বর্ণনাটা হলো আমার নানা বাড়ি, এরপর আমার ছোট ননির বাড়ি, তো এরপর হলো তাদের বাড়ি। তো আমার যে নানা ছিল তো সে মানে বিভিন্ন ধরনের কবিরাজি করত। তো সে মৌলানা ছিল, যার কারণে সে বিভিন্ন ধরনের কবিরাজি করতে বিভিন্ন জায়গায় যেত। আবার সে একটা সময় জিনও পালত। তো সে যেদিন একদিন সে রাতের বেলা আর কি একটা তার পাশের বাড়ির গ্রামে হলো মানে পাশের বাড়ির গ্রামে সে কবিরাজি করতে যায়। তো সেখানে গিয়ে সে আর কি রাতের বেলা সেখানে জিনভূত যাই হোক ছাড়ানোর পর রাতের বেলা যখন সে বাড়ি ফিরতে যায় তো রাস্তায় তার মৃত্যু হয়। তো পরের দিন সকালবেলা যখন তাকে পাওয়া যায় তো তার অবস্থা সেরকম খুবই খারাপ ছিল। তো বোঝাই যায় যে তাকে জিন মেরে ফেলেছিল। তো পরের দিন তাকে এনে কবর টবর দেওয়া হয়, লাশ দাফন করা হয়। তো আমার নানা যে জিনগুলো পালতো সেই জিনগুলো তাদের বাড়িতেই ছিল। তো নানা মারা যাওয়ার পর তাদের ফ্যামিলি মেম্বাররা অ্যাকচুয়ালি মনে করে যে জিনগুলো যে নানা পালতো তারা হয়তো বা চলে গেছে, বাড়িতে আর নেই। তো অনেক দিন হলো তাদের কোনো আর কি আক্রমণ নেই বা তাদের কোনো দেখা সাক্ষাৎ বা আনাগোনা তারা লক্ষ্য করতে পারেনি। তো একটা সময় তাদের বাড়ির আর কি বৃদ্ধি করার জন্য, সীমানা বাড়ানোর জন্য আর কি, তো তাদের বাড়ির পিছনের যে গাছগুলো ছিল সেগুলো আর কি কেটে ফেলতে হয়। তো এর ভিতরে ছিল 3টে নারকেল গাছ। তো গাছগুলো যখন কেটে ফেলা হয় তখন দেখা গেছে যে জিনগুলো অত্যাচার করে। তারপর ওই 3টি নারকেল গাছে হলো জিনগুলো থাকতো। তো পরে তারা আর কি জিনগুলো যখন আক্রমণ করে ঠিক সেই সময় আর কি তারা বাড়ি থেকে বের হতে পারতো না, ঠিক মাগরিবের আজানের পরপর। তো তাদের যা কাজ থাকতো তারা মাগরিবের ভিতর সেরে তারা বাড়ির ভিতর চলে যেত। তো মাগরিবের পর তারা কোনোভাবে বের হতে পারতো না, কারণটা হলো তারপরে কি হলো? তারপরে আপনার জিনদের যে সমস্যা, সেই সমস্যা দূর হলো কিভাবে? হ্যাঁ, জিনদের সমস্যাটা অ্যাকচুয়ালি দূর হলো আমাদের গ্রামের একটা হুজুর ছিল, আমাদের থানার যে হুজুরটা সে মাদ্রাসার, তো তার নাম হলো আকবর মৌলভী। তো তাকে আর কি সবাই ভূত হুজুর নামে চিনত এলাকার সবাই। দেখা গেছে যে যে জায়গায় কবিরাজি করতে যেত বা ভূত ছাড়াতে যেত, জিন ছাড়াতে যেত যার কাছ থেকেই, তো সে আর কি কোনো জায়গায় মানে সব জায়গায় সাকসেসফুল। সে কোনো জায়গায় সে ফেল করেনি, এমন একটা উপাধি তা পুরা গ্রাম ধরেই তার আছে। তো তাকে আনা হয়। তো সে যখন আসে তো সেও একা পারেনি, তখন সে বলে যে আমাকে আরেকজন লাগবে, আরেকজন গণ্যমান্য ব্যক্তি লাগবে, মৌলবী লাগবে, যার মাধ্যমে মানে দুইজনে মিলে আমরা এই কাজটা করতে পারবো। তারপর গ্রামের আরেকটা মৌলবী, তার নাম হলো আবু বকর মৌলবী, তাকে আনা হয়। তো তারা দুজনে মিলে পরবর্তীতে আর কি তাদের বাড়ির রেস্কিউ করে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার, প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো শুনতে পাবেন। ভূতিপ্রেমের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা আমি নিজেই বাছাই করে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। তাই বলবো, আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে বলতেছি তারা এই চ্যানেলে ঘুরে আসবেন এবং পুরাতন এপিসোডগুলো উপভোগ করবেন। প্রিয় লিসেনার, আজকের জন্য এখানে বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু আমাদের এই চ্যানেলটির মাধ্যমে
গল্প শোনানো হয়, আজকেও কিন্তু এর ব্যতিক্রম কিছুই হবে না। আমরা এখন থেকে শুরু করছি আমাদের আজকের এপিসোড। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ইন্টারেস্টিং এপিসোডটি। সর্বপ্রথম আমরা একটি গল্প পড়ব। গল্পটি লিখেছেন বাগেরহাট থেকে মোহাম্মদ নিশাত। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। তখনও মোবাইল বা ইন্টারনেট সেভাবে চালু হয়নি। সেই সময়টা ছিল রেডিও আর গল্পের বইয়ের। আমাদের গ্রামটির নাম শান্তিপুর, কিন্তু পরিবেশ ছিল এর থেকে অনেকটা উল্টা। শান্ত নয়, বরং রহস্যময়। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বিশাল বড় শ্মশান, তার পাশেই একটা পুরনো জীর্ণ রাজবাড়ি, যা বহুকাল ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। কেউ আশেপাশে যায় না, কেউ কোনোভাবে সেই বাড়ি নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু রাজবাড়ির গা ঘেঁষে একটি বিশাল বড় বটগাছ রয়েছে, এতটাই প্রাচীন যে তার শিকড়গুলো যেন মাটির ভিতরে নয়, বরং কালের গভীরে চলে গেছে। তো এই বটগাছটাকে বলা হয় আমাদের এই গ্রামের একটা ঐতিহ্য। আবার অনেকেই এই বটগাছটা দেখার জন্য আসে আমাদের গ্রামে। তো সব মিলে রাজবাড়ি এবং রাজবাড়ির পাশে এই বিশাল বটগাছটা আমাদের গ্রামের একটা প্রাচীনতম নিদর্শনা হিসেবে ধরা হয়। তো মূল কথা হচ্ছে, এই গ্রামে বাস করত আমার বন্ধু অমিত। অমিত ছিল একজন যুক্তিবাদী, বিজ্ঞানময়, কিন্তু তার চোখ মুখে সবসময় এক চাপা ভয় লেগে থাকতো। কারণটা ছিল তার পৈতৃক বাড়িটা ছিল সেই শ্মশান আর রাজবাড়ির কাছাকাছি। একদিন শীতের রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে অমিতের বাড়ি